আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আজকে আরেকটা চমৎকার ফাটাফাটি ক্লাসে আমরা তোমাদের সবার সামনে চলে আসছি। ঠিক আছে, আজকে সকালে আসলে একটু একটু ফ্যামিলির একটা ঝামেলার কারণে একটু বের হতে হয়েছে, এই জন্য সকালের ক্লাসটা হচ্ছে এখন নেওয়া। ঠিক আছে, ওকে। তো আমরা এখন থেকে হচ্ছে যে ইনশাল্লাহ তোমাদের সবার জন্য হচ্ছে চেষ্টা করতেছি যাতে আমরা হচ্ছে একেবারে টাইমলি সব কিছু শুরু করতে পারি। তোমরা হয়তো বুঝো যে অনলাইনে ক্লাসের অনেক যন্ত্রপাতি বা অনেক কিছুর ব্যাপার থাকে, তো দেখা যায় যে আমরা নিজের বাসায় এগুলো মেনটেন করি, তো বুঝোই আরে নিজের বাসায় ঠিক আছে আজকে কয়টায় ক্লাস দিব, আচ্ছা 9টায় ক্লাস, দেখা যায় হেলে দুলে এসে 9টা 2 4 5-এ এসে এগুলো ঠিক করতে বসি। মানে এটা আসলে অভ্যাস হয়ে গেছে, এটা একটু ব্রেক করতে চাচ্ছি, আমি নিজে এখন এটাকে ঠিক করতে চাচ্ছি যাতে আমরা আরও 15 মিনিট আগের থেকে শুরু করতে পারি। মানে আমি শুরু করে ঠিক 9টায়, যাতে 9টা বা 9টা 5-এর মধ্যে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে যাতে আমরা শুরু করে ফেলতে পারি। এটা হলে আসলে তোমাদের জন্য ভালো হয়, তোমাদের টাইমগুলো নষ্ট হচ্ছে এটা আমিও বুঝি। সো যাই হোক, ইনশাল্লাহ আমরা এটা ট্রাই করবো, বুঝছো। কিন্তু এই যে রাত্রেবেলা, তো আজকে শুক্রবার, বুঝোই তো বাসায় হচ্ছে মেহমান আসছে, বুঝছো। তো এই কারণে সব মিলে হচ্ছে যে আসলে আজকেও দেরি হয়ে গেছে আসলে। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, সুন্দর মতো তোমরা দেখতে পারছো কিনা, আমাদেরকে একটু কষ্ট করে তোমরা কমেন্টে জানাও। ইনশাল্লাহ আমরা হচ্ছে এখনই হচ্ছে একটা শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে গত ক্লাসে আমরা কি পর্যন্ত পড়াইছিলাম? গত ক্লাসে কিন্তু আমরা এই যে ঐচ্ছিক পেশির গঠনটা পড়াইছিলাম, মনে আছে? তাহলে বলো তো, এন্ডোমাইসিয়াম কি, পেরিমাইসিয়াম কি, এপিমাইসিয়াম কি? অর্থ বুঝে বললে তিনটাই মনে থাকবে, আবার একটু মনে করা দেয়। এন্ডো মানে কি? ভিতরে। তাহলে এন্ডোমাইসিয়াম কই ছিল? ওই ফ্যাসিকুলাসের ভিতরে। ফ্যাসিকুলাসের ভিতরে প্রত্যেকটা পেশিতন্তুর চারপাশে যে আবরণটা, সেটা এন্ডোমাইসিয়াম। তাহলে ফ্যাসিকুলাসের ভিতরে, এন্ডো মানে ভিতরে, তাহলে ফ্যাসিকুলাসের ভিতরে প্রত্যেকটা পেশিতন্তুর বাইরে ছিল এন্ডোমাইসিয়াম। এবার আসো পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম কই ছিল? যে প্রত্যেকটা ফ্যাসিকুলাসের চারপাশে, ধরো এটা একটা ফ্যাসিকুলাস, এর চারপাশে ছিল হচ্ছে তোমার কি? প্রত্যেকটা ফ্যাসিকুলাসের চারপাশে ছিল হচ্ছে তোমার পেরিমাইসিয়াম। আর সবগুলা ফ্যাসিকুলাস মিলে পুরা যে পেশিটা তৈরি হয়েছে, সেই পেশির একবার উপরের যে আবরণটা, একবার বাইরের যে আবরণটা, সেটা হচ্ছে এপিমাইসিয়াম। এপি মানে উপরে। মনে আছে তো নিশ্চয়ই, গতকালের পড়া একটু রিভিউ করলাম আমরা। ঠিক আছে, তাহলে আজকে আমরা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এই 3 ধরনের পেশি, মানে পেশির যে এইগুলা, সেখান থেকে হচ্ছে আজকে আমরা শুরু করব। তারপরে পেশি সঞ্চালনে হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, 2-3টা জিনিস পড়বো। লিভার সম্পর্কে আমরা একটু জানবো, লাস্টের দিকে হচ্ছে হাড্ডি ভাঙ্গা বা হাড় ভাঙ্গা সম্পর্কে পড়বো। ওকে, তো সব কিছু ঠিক আছে? সাউন্ড ঠিক থাকলে আমরা এখনই শুরু করে দেই। হ্যাঁ, ওকে। সাউন্ড ঠিক থাকলে আমরা এখনই হচ্ছে শুরু করে দেই। ওকে, ঠিক আছে, আমাকে একটু জানাও। হ্যাঁ, আর তোমরা সবাই কেমন আছো? শীতের রাতে কেমন দিনকাল যাচ্ছে? শীতকালটা কিন্তু বেশ ভালো, বুঝছো। শীতকালটা কিন্তু আমার বেশ মানে পছন্দ। কেন পছন্দ জানো? শীতকালে বাইরে একটু হাঁটাহাঁটি করলেও খুব ভালো লাগে আসলে, বিশেষ করে শীতকালের রাতে, শীতের রাতে বাইরে হাঁটার একটা মানে অন্যরকম একটা ফ্লেভারই আছে আমার মতে, বুঝছো। বেশ মানে ভালো লাগে আসলে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ওকে, শীতের রাত দ্রুত আমরা শেষ করে ফেলি যাতে তোমরাও ঘুমায় যেতে পারো। শীতের রাতে আসলে ঘুমাইতেও মজা, বুঝছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। জনগণ এত কম কেন? জনগণ কি লিঙ্কের আশায় বসে আছে নাকি যে আমরা টেলিগ্রামে লিঙ্ক দিব তারপরে আসবে? আচ্ছা দাঁড়াও, টেলিগ্রামে একটু শেয়ার করে দেয়, অনেকে হয়তো বসে আছে, বুঝছো। আমার এটাই মাঝে মাঝে লাগে, অনেকে টেলিগ্রামে অপেক্ষা করে আমাদের জন্য যে আমরা লিঙ্ক দিব। একটু চেক করা দরকার, তাই না? একটু নিজেদেরও চেক টেক করে ফেলা দরকার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি।
হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে পেশির প্রকারভেদ 3 প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। তাহলে 3 প্রকারের হচ্ছে তোমার পেশি আছে, ঠিক আছে। তাহলে এই যে 3 প্রকারের যে তোমার পেশি আছে, সেই 3 প্রকারের পেশির মধ্যে ফার্স্টে আসো ঐচ্ছিক পেশি কোনটা? ঐচ্ছিক পেশি হচ্ছে যে সমস্ত পেশির সংকোচন প্রসারণ, যে সমস্ত পেশির সংকোচন প্রসারণ হচ্ছে প্রাণীর ইচ্ছার উপরে নির্ভর করে, তাদেরকে হচ্ছে ঐচ্ছিক পেশি বলে। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে যে সমস্ত পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপরে নির্ভর করে না, তাদেরকে হচ্ছে অনৈচ্ছিক পেশি বলে। আর হৃৎপেশি, হৃৎপেশি হচ্ছে তোমার যে সমস্ত পেশি হচ্ছে তোমার কি করে, যে সমস্ত পেশির হচ্ছে তোমার মানে সংকোচন প্রসারণ অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের সাথে জড়িত, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিগুলো হচ্ছে হৃৎপেশি। তাহলে বুঝছো, তাহলে গঠন অনুযায়ী আমরা পেশিকে 3 ভাগে ভাগ করতে পারি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। ঐচ্ছিক পেশি হচ্ছে এই সমস্ত পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে, ঐচ্ছিক। অনৈচ্ছিক মানে তো বুঝতেই পারতেছো যে এই সমস্ত পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপরে নির্ভর করে না, এই জন্য সেটা অনৈচ্ছিক। আর হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ড গঠনকারী যে পেশিগুলো আছে, সেই পেশিগুলোকে কি বলা হয়? হৃৎপেশি বলা হয়। আচ্ছা, এই 3 প্রকারের পেশির মধ্যে প্রথমেই চলে আসা হচ্ছে ঐচ্ছিক পেশির আরও কিছু নাম আছে। ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বা রৈখিক পেশি বা চিহ্নিত বা অমসৃণ পেশিও বলা হয়, কারণ ঐচ্ছিক পেশি আমাদের যে কঙ্কাল তন্ত্রের যে হাড্ডি আছে অস্থির সাথে হচ্ছে মেইনলি যুক্ত থাকে। তাহলে ঐচ্ছিক পেশি হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্রের অস্থির সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে কঙ্কাল পেশিও বলে। আবার এটাকে রৈখিক পেশি কেন বলে? আগের দিন বলছিলাম যে ঐচ্ছিক পেশির, দেখো ঐচ্ছিক পেশির গায়ে হচ্ছে তোমার ডোরা কাটা হচ্ছে দাগ থাকে, ওই যে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন নামক 2 ধরনের সংকোচন প্রসারণশীল প্রোটিন আছে। এই 2 ধরনের প্রোটিনের কারণে হচ্ছে ঐচ্ছিক পেশির গায়ে ডোরা কাটা হচ্ছে তোমার দাগ থাকে, এই জন্য এগুলোকে রৈখিক পেশি, যেহেতু পেশির গায়ে রেখা আছে বা দাগ আছে, এই জন্য এগুলোকে রৈখিক পেশি বা ডোরা কাটা পেশিও বলে, কারণ দাগ আছে, দাগ মানে রেখা, রেখার মতো দাগ আছে, এই জন্য ঐচ্ছিক পেশি বা ডোরা কাটা পেশি বা রৈখিক পেশি বা চিহ্নিত পেশিও বলে। আবার এগুলোর গায়ে হচ্ছে তোমার দাগ আছে, এই জন্য এগুলো হচ্ছে মসৃণ না। মনে করো একটা জায়গা, এই জায়গায় মনে করো অনেকগুলো দাগ আছে, তাহলে তুমি জিনিসটাকে কি আর মসৃণ বলবা? মসৃণ কিন্তু বলবা না, তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার অমসৃণ পেশি হয়ে গেছে এই কারণে, ঠিক আছে। তাহলে কঙ্কাল পেশি, কারণ কঙ্কাল তন্ত্রের অস্থির সাথে যুক্ত থেকে সে চলনে সাহায্য করে, এই জন্য কঙ্কাল পেশি। রৈখিক পেশি কেন? কারণ তার গায়ে হচ্ছে বিভিন্ন রেখা আছে, এই জন্য রৈখিক পেশি বা ডোরাকাটা পেশি বা হচ্ছে তোমার চিহ্নিত পেশি বা হচ্ছে তোমার অমসৃণ পেশি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আচ্ছা, এবার আসা হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির গঠনটা হচ্ছে তোমার নলাকার। ঐচ্ছিক পেশির যে পেশিতন্তু আছে, সেই পেশিতন্তু হচ্ছে তোমার নলাকার, নলের মতো, ঠিক আছে। পেশিতন্তু, পেশির যে তন্তুটা এটা হচ্ছে একটা নলাকার মতো, নলাকার। এখানে ছবি আছে, আমরা ছবি দেখে ফিল করি। দেখো এই যে ঐচ্ছিক পেশি, তোমরা ছবি দেখে ফিল করো। দেখো ঐচ্ছিক পেশির, দেখো এই যে এক একটা পেশিতন্তু, দেখছো এই যে এটা হচ্ছে একটা ঐচ্ছিক পেশির পেশিতন্তু, মাইক্রোস্কোপের নিচে আমরা হচ্ছে অনেক বড় করে দেখতে পাচ্ছি। তাহলে ঐচ্ছিক পেশির পেশিতন্তুগুলো হচ্ছে নলাকার এবং এর গায়ে হচ্ছে তোমার দেখো এই যে ডোরাকাটা দাগ আছে, দেখছো এই যে দাগগুলা, দেখো ডোরাকাটা অনেকগুলা দাগ আছে। এই দাগ থাকার কারণে এটাকে হচ্ছে রৈখিক পেশি বলে। দাগ মানে রেখা, তাহলে গায়ের মধ্যে অনেক রেখা আছে, এই জন্য রৈখিক পেশি বা অমসৃণ পেশি বা ডোরাকাটা পেশি, এই সমস্ত নামে হচ্ছে সে পরিচিত। আচ্ছা, এবার আসা হচ্ছে ঐচ্ছিক পেশির এক একটা পেশিতন্তুর মধ্যে হচ্ছে তোমার অনেক বেশি করে হচ্ছে তোমার কোষ থাকে, ঠিক আছে। মানে প্রত্যেকটা কোষের মধ্যে অনেক বেশি করে হচ্ছে নিউক্লিয়াস থাকে, কয়েকশো পর্যন্ত হচ্ছে নিউক্লিয়াস থাকতে পারে। এবং এই ঐচ্ছিক পেশির যে সার্কোলেমা, যে আবরণটা, সার্কোলেমা হচ্ছে, মনে আছে গতকাল বলছিলাম না যে পেশিতন্তুর যে আবরণ, সেই আবরণটাকে কি বলা হয়? সার্কোলেমা বলে। ওই যে এই শব্দটা আসছে হচ্ছে প্লাজমা লেমা থেকে। বলো, কোষের আবরণকে আমরা কি বলি? প্লাজমা লেমা বলি না? তাহলে মানে পেশির যে কোষের আবরণ, সেটাকে ওই যে প্লাজমা লেমার সাথে মিল রেখে নাম দিচ্ছে হচ্ছে সার্কোলেমা। প্লাজমা লেমা হচ্ছে কোষের আবরণ, আর পেশি কোষের আবরণের নাম হচ্ছে সার্কোলেমা। ওই লেমা আছে লাস্টে, ঠিকই, লেমা মানে আবরণ। বায়োলজিতে লেমা শব্দের মানে আবরণ, বুঝছো? তাহলে পেশি কোষের আবরণ সার্কোলেমাটা হচ্ছে অনেক সুস্পষ্ট, মানে এখানে আবরণটা অনেক স্পষ্টভাবে হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। সার্কোলেমা সুস্পষ্ট এবং এক একটা পেশি কোষে হচ্ছে কয়েকশো পর্যন্ত হচ্ছে নিউক্লিয়াস থাকতে পারে। ঐচ্ছিক পেশির পেশি কোষে কয়েকশো পর্যন্ত হচ্ছে নিউক্লিয়াস থাকতে পারে এবং তোমরা ফিল করো যে নিউক্লিয়াসগুলো কিন্তু মোটামুটি তোমার পরিধির দিকে অবস্থান করতেছে। দেখো এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, খেয়াল করে দেখো তো এই নিউক্লিয়াসটা, দেখো এটা হচ্ছে পুরা কোষটা। দেখো
পুরা কোষটা যদি এটা হয় কথার কথা, তাহলে দেখো নিউক্লিয়াসটা কিন্তু কোষের একেবারে বাইরের দিকে মানে পরিধির দিকে অবস্থান করতেছে। তাহলে নিউক্লিয়াসের অবস্থান হচ্ছে পরিধির দিকে, কয়েকশো নিউক্লিয়াস থাকে। অনুপ্রস্থ মানে আড়াআড়ি হচ্ছে অনেকগুলো দাগ আছে, দেখো যে আড়াআড়ি অনেকগুলো অসংখ্য ডোরাকাটা হচ্ছে দাগ আছে, এই জন্য রৈখিক পেশি। দাগ বা রেখা আছে দেখে রৈখিক পেশি। আবার কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত থাকে, হাড্ডির সাথে যুক্ত থাকে সরাসরি পেশিগুলো, এই জন্য কঙ্কাল পেশিও বলা হয়। আচ্ছা, এখন ঐচ্ছিক পেশির যে সংকোচন প্রসারণ ক্ষমতা, এটা হচ্ছে অনেক বেশি তীব্র বা শক্তিশালী হয়। যেমন আমাদের হাতে পায়ের পেশিগুলা ঐচ্ছিক পেশি, আমরা নিজেদের ইচ্ছা মতো হচ্ছে এগুলোকে নাড়াচাড়া করতে পারি, ঐচ্ছিক পেশি। তাহলে দেখো এই যে এগুলা সংকোচন, দেখো একবার সংকোচন করতেছি, প্রসারণ করতেছি, দেখো কত দ্রুত করতেছি। তাহলে ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ হচ্ছে তোমার অনেক বেশি শক্তিশালী এবং অপেক্ষাকৃত হচ্ছে তোমার দ্রুত সংগঠিত হয়। ঠিক আছে, এবার আসা হচ্ছে এটা কোথায় কোথায় অবস্থান করে। তাহলে নাম শুনে বুঝতে পারতেছো ঐচ্ছিক পেশি, তাহলে যেই সমস্ত অঙ্গগুলোকে হচ্ছে আমরা নাড়াচাড়া করতে পারি, এই সমস্ত জায়গায় হচ্ছে তোমার ঐচ্ছিক পেশিগুলো হচ্ছে মেইনলি অবস্থান করে। তাহলে কোথায়? চক্ষু পেশি, কারণ চোখকে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারি, দেখো চোখকে আমরা কিন্তু সহজেই নাড়াচাড়া করতে পারি, দেখো নাড়াচাড়া করতেছি। চোখ। গলবিল কোনটা? এই যে ওই যে নাকের ছিদ্রের পিছনে বা মুখ গহ্বরের পিছনের যে অংশটা, গলবিল। তারপরে হচ্ছে চোখ। ঠোঁটের পেশি, দেখো ঠোঁট আমরা নাড়াচাড়া করতে পারি না নিজের ইচ্ছা মতো, দেখো তাই না, ঠোঁট নাড়াচাড়া করতে পারি, দেখাইলাম তোমাদেরকে আর কি। ঠিক আছে, যে ঠোঁট নাড়াচাড়া করতে পারি, তার মানে কি? তাহলে এগুলো সবই হচ্ছে ঐচ্ছিক পেশি। তারপরে হাতের পেশি, পায়ের পেশি, তারপরে আমাদের ডায়াফ্রাম, আমাদের শ্বসনের সময়, শ্বাস প্রশ্বাসের সময় কিন্তু তোমার ডায়াফ্রাম কিন্তু উপরে নিচে উঠানামা করে। ডায়াফ্রামও কিন্তু এক ধরনের ঐচ্ছিক পেশি। কেন? কারণ তুমি বুক ভরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও, তোমার ডায়াফ্রাম অনেক বেশি কিন্তু উঠানামা করে তখন। তাহলে ডায়াফ্রামও হচ্ছে ঐচ্ছিক পেশি। মানে সোজা কথা, যে সমস্ত জিনিসগুলো আমরা নাড়াচাড়া করতে পারি, হাত, পা, চোখ, ঠোঁট, তারপরে গলবিলের অংশটা, ডায়াফ্রাম, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নাড়াচাড়া করতে পারতেছে, এগুলো সবই ঐচ্ছিক পেশি। ঠিক আছে, আর ঐচ্ছিক পেশির যে পেশিতন্তুগুলো আছে, দেখো পেশিতন্তুগুলো কিন্তু কোনো শাখান্বিত অবস্থায় নাই, এদের কিন্তু কোনো ধরনের হচ্ছে শাখা নাই। দেখো পেশিতন্তুর হচ্ছে তোমার কোনো ধরনের কি নাই, শাখা নাই। দেখো কোনো শাখা নাই, কোনো শাখা আছে? দেখো কোনো আলটিমেটলি কিন্তু কোনো শাখা নাই, কোনো শাখা নাই। কোনো শাখা নাই, তাহলে অশাখ এগুলা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে পারা যাবে। তাহলে ঐচ্ছিক পেশির কাহিনী। এবার আসা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে দেখো যে ফার্স্টে পেশিগুলো হচ্ছে তোমার মাকু আকৃতির। অনৈচ্ছিক পেশির পেশিতন্তুগুলো হচ্ছে তোমার কি আকৃতির? মাকু আকৃতির। দেখো মাকু আকৃতির। ঠিক আছে, মাকু আকৃতির। মাকু আকৃতির কেন? মাকু বলতে বোঝায় মানে মাকু বলতে বোঝায় যে দুই পাশ হচ্ছে তোমার চিকন, মাঝখানেটা হচ্ছে তোমার মোটা। দেখো দুই পাশ হচ্ছে চিকন আর মাঝখানেটা মোটা, এরকম শেপকে তোমার বলা হয় মাকু আকৃতির। তাহলে অনৈচ্ছিক পেশির পেশিতন্তুগুলা দেখো এই যে এটা অনেকটা মাকু আকৃতির। ঠিক আছে, অনৈচ্ছিক পেশির যে সার্কোলেমা মানে চারপাশের যে আবরণটা, সার্কোলেমাটা একটু অস্পষ্ট এবং অনৈচ্ছিক পেশিতে হচ্ছে প্রত্যেকটা পেশি কোষে হচ্ছে একটা করে নিউক্লিয়াস থাকে। আগেরটাই হচ্ছে একটা পেশি কোষে কয়েকশো নিউক্লিয়াস থাকতো, এখন হচ্ছে প্রত্যেকটা পেশি কোষে হচ্ছে একটা করে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকে। কারণ তুমি চিন্তা করো, এগুলা অনৈচ্ছিক পেশি, এগুলার সংকোচন প্রসারণ হচ্ছে তোমার আস্তে আস্তে হয়, মন্থর প্রকৃতির। তো যেহেতু এখানে আস্তে আস্তে হয়, এখানে বিপাকীয় শক্তি বা অন্যান্য জিনিসের হচ্ছে একটু দরকার কম থাকে, এই জন্য এখানে নিউক্লিয়াসটাও কম থাকে। বুঝে পড়ো, ঐচ্ছিক পেশি অনেক দ্রুত কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে, তো এখানে শক্তিও বেশি লাগে, এখানে বিপাক প্রক্রিয়ার কাজও বেশি করতে হয়, এই জন্য এখানে নিউক্লিয়াস কিন্তু কয়েকশো নিউক্লিয়াস থাকে। আর অনৈচ্ছিক পেশিতে হচ্ছে এখানের সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এগুলার সংকোচন প্রসারণ হচ্ছে মন্থর মানে স্লো হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এই জন্য এগুলো যেহেতু অনেক আস্তে আস্তে কাজ করে, এই জন্য এগুলোতে হচ্ছে নিউক্লিয়াস এত বেশি দরকার হয় না। বুঝে পড়ো, একটা নিউক্লিয়াস হলেই হয়ে যায়, এই জন্য এখানে এক একটা কোষে মাত্র একটা করে নিউক্লিয়াস থাকে অনৈচ্ছিক পেশিতে। বুঝছো? আবার অনৈচ্ছিক পেশিকে আমাদের দেহের ভিতরের অঙ্গগুলোর সাথে হচ্ছে যুক্ত থাকে। অনৈচ্ছিক পেশি আমাদের দেহের যে ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাদের সাথে কানেক্টেড থাকে। তাহলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোমার বলা হয় ভিসেরা। মানব দেহের ভিতরের যে নরম অঙ্গ প্রত্যঙ্গগুলা থাকে, বুঝছো, মানব দেহের ভিতরের যে নরম অঙ্গ প্রত্যঙ্গগুলা থাকে, সেই নরম অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোমার বলা হয় ভিসেরা। তাহলে এগুলা হচ্ছে তোমার ভিসেরাল পেশি নামেও সেটা পরিচিত। বুঝছো, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে তোমার বলা হয় ভিসেরা, এই জন্য এগুলো হচ্ছে তোমার ভিসেরাল পেশি নামেও সে পরিচিত। আচ্ছা,
তাহলে ভিসেরা কি? মানব দেহের ভিতরে নরম অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে ভিসেরা, মানে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ হয় না, যেমন যকৃৎ, তারপরে হচ্ছে তোমার কি বলে পাকস্থলী, এরকম আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে না যেগুলো নরম প্লাস আমাদের ইচ্ছার উপরে নির্ভর করছে না, এগুলার একত্রে হচ্ছে ভিসেরা বলে, মানে কমন শব্দ হচ্ছে ভিসেরা। তাহলে সেই ভিসেরার গায়ে লেগে থাকে এই অনৈচ্ছিক পেশিগুলা, এই জন্যই অনৈচ্ছিক পেশিকে আরেকটা নাম আছে, এটাকে কি বলা হয়? এটাকে ভিসেরাল পেশিও বলা হয় বা আন্তর্যন্ত্রীয় পেশিও বলা হয়। আন্তর্যন্ত্র কেন? দেখো আন্ত মানে কি? আন্ত শব্দটা আসছে, আমি একটু বলে দিই। এগুলাকে ভিসেরাল পেশি বা আন্তর্যন্ত্রীয় পেশি বলে, মানে এগুলা ভিতরের দিকে থাকে, যন্ত্রের হচ্ছে তোমার ভিতরের দিকে থাকে, এই জন্য আন্তর্যন্ত্রীয় পেশি বা এগুলাকে হচ্ছে ভিসেরাল পেশিও হচ্ছে বলা হয়। ঠিক আছে, তাহলে হোপফুলি আমরা এই জিনিসগুলা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন দেখো নিউক্লিয়াসের যে অবস্থানটা, তাহলে নিউক্লিয়াসের অবস্থানটা হচ্ছে তোমার কোথায়? নিউক্লিয়াসটা মোটামুটি হচ্ছে এখানে মাঝখানে থাকে, মাঝখানের দিকে এখানে নিউক্লিয়াস থাকে, যেহেতু একটা মাত্র নিউক্লিয়াস থাকে, যেই জিনিসটা একটা থাকবে মনে রাখবা সেই জিনিসটা ভাই মাঝখানেই থাকবে, এটা আশেপাশে কোথাও থাকবে না, একটাই আছে, মাঝখানে থাকে। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে থাকে। এবং অনৈচ্ছিক পেশি এগুলো হচ্ছে শাখাবিহীন, এখানে কোনো শাখা নাই, দেখো কোনো শাখা নাই, দেখো এটা হচ্ছে আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, কেউ কারোর সাথে কিন্তু একসাথে শাখার মতো নাই, তাহলে শাখাবিহীন। ঠিক আছে, শাখাবিহীন থাকে। আচ্ছা, এবার আসো অনৈচ্ছিক পেশিতে সংকোচন প্রসারণ কিন্তু আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, তাহলে বলো এগুলো কোথায় কোথায় থাকতে পারে? তাহলে অনৈচ্ছিক পেশি মানব দেহের কোথায় কোথায় থাকতে পারে আমাকে একটু বলো। একটা থাকতে পারে হচ্ছে অনৈচ্ছিক পেশিগুলা, তুমি নিজেই বুঝবা, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালীর সংকোচন প্রসারণ কিন্তু আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, তাহলে শ্বাসনালীতে থাকতে পারে। তারপরে পৌষ্টিক নালীগুলোতে থাকতে পারে, রক্ত নালীগুলোতে থাকতে পারে, তারপরে আরও যে বিভিন্ন জিনিস আছে যকৃৎ, এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশিগুলো থাকতে পারে, মানে যেই সমস্ত জায়গাগুলো আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, এবার আসা হচ্ছে হৃৎপেশি। তাহলে হৃৎপিণ্ড গঠনকারী যে পেশিগুলো আছে, তাহলে হৃৎপিণ্ড গঠনকারী হচ্ছে তোমার পেশিগুলোকে আমরা কি বলি? হৃৎপেশি বলি। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড গঠনকারী হচ্ছে তোমার পেশিগুলো হচ্ছে হৃৎপেশি। এই যে ছবিটা হচ্ছে একটা হৃৎপেশির ছবি। এখন একটা হৃৎপেশি এগুলাও হচ্ছে তোমার ডোরাকাটা পেশি, অর্থাৎ দেখো এটাও দেখতে কিন্তু অনেকটা এটার মতোই, দেখো এখানেও গায়ে হচ্ছে তোমার ডোরাকাটা আছে, দেখো তোমরা ফিল করতে পারতেছো যে অনেকগুলো ডোরাকাটা আছে। হৃৎপেশিতেও খেয়াল করে দেখো যে অনেকগুলো এরকম ডোরাকাটা আছে, অনেকগুলা হচ্ছে এরকম সুন্দর সুন্দর কি আছে? ডোরাকাটা আছে। তাহলে এখানেও অনেকগুলা ডোরাকাটা আছে, এখানেও তোমার অনেকগুলা ডোরাকাটা আছে, তাহলে ডোরাকাটা আছে, এই জন্য হৃৎপেশি মানে হৃৎপেশিগুলো হচ্ছে তোমার কি? হৃৎপিণ্ড গঠনকারী পেশি। এখানেও হচ্ছে অনেকগুলা ডোরাকাটা আছে, তার মানে একটা হৃৎপেশি সে দেখতে কিন্তু অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কারণ ঐচ্ছিক পেশি তো ডোরাকাটা দাগ আছে বা রৈখিক পেশির মতো দেখতে অনেকটা। তাহলে হৃৎপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু সে কাজ করে হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। তাহলে এখান থেকে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে হৃৎপেশি গঠনগতভাবে বা দেখতে সে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু তার কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, কারণ সে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কিন্তু আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা কিন্তু অনৈচ্ছিক পেশি। তাহলে কাজের দিক থেকে সে অনৈচ্ছিক পেশি, কিন্তু গঠনগত দিক থেকে সে অনেকটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো দেখতে। আবার এখানেও একটা নিউক্লিয়াস থাকে, এই সমস্ত জায়গাতেও হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে হৃৎপেশির ক্ষেত্রে যেটা হয়, হৃৎপেশির ক্ষেত্রে দেখো এদের যে পেশিতন্তুগুলা, দেখো এদের পেশিতন্তুগুলা হচ্ছে শাখান্বিত। দেখো আগের দুইটা কিন্তু কোনো শাখা প্রশাখা তৈরি করে নাই, তো হৃৎপেশি দেখো শাখান্বিত, দেখো এই যে এখানে শাখা তৈরি করছে, ব্রাঞ্চ তৈরি করছে, দেখো এই যে ব্রাঞ্চ, দেখছো শাখান্বিত, দেখো এই যে শাখার মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার শাখান্বিত। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমার কি? তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার শাখান্বিত, তাহলে একটার সাথে আরেকটা হচ্ছে শাখা আকারে হচ্ছে যুক্ত থাকে। তাহলে হৃৎপেশি হচ্ছে শাখান্বিত পেশি, শাখার মাধ্যমে হচ্ছে একটার সাথে হচ্ছে আরেকটা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে হোপফুলি এই ধরনের জিনিসগুলো হচ্ছে তোমরা সবাই পারবা। ঠিক আছে, আচ্ছা এবার আসা হচ্ছে হৃৎপেশির যে কোষগুলো আছে, ধরো এটা একটা হৃৎপেশির একটা কোষ, এটা মনে করো হৃৎপেশির আরেকটা কোষ, তাহলে পাশাপাশি বা পরপর দুইটা কোষের যে সার্কোলেমাটা আছে, মানে ওদের যে আবরণটা, ওদের আবরণটাকে বলতো কি বলে? সার্কোলেমা বলে, তাই না? এটা একটা হৃৎপেশির কোষ, এটা আরেকটা হৃৎপেশির কোষ, তাহলে দেখো তো পরপর দুইটা হৃৎপেশির কোষ, এখানে মানে এই জায়গাটায় এই হৃৎকোষের একটা কি সার্কোলেমা বা আবরণ আছে,
এই জায়গাটায় কিন্তু আরেকটা নিচেরটারও আবরণ আছে, তাহলে পাশাপাশি দুইটা বা পরপর দুইটা কোষের যে সার্কোলেমাটা, মাঝখানের যে সার্কোলেমাটা থাকে, সেই সার্কোলেমাটা হচ্ছে ঘন হয়ে গেছে, ঘন সন্নিবিষ্ট হয়ে তার একটা স্ট্রাকচার তৈরি করছে, যেই স্ট্রাকচারটাকে তোমার বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। যে স্ট্রাকচারটাকে কি বলা হয়? ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এবার বুঝছি ইন্টারক্যালেটেড ডিস্ক কেমনে তৈরি হয়েছে। দেখো এই যে এটা একটা মনে করা হচ্ছে হৃৎপেশি, হৃৎপেশির কোষ, এটা মনে করো আরেকটা হৃৎপেশির কোষ। তাহলে পরপর দুইটা হৃৎপেশির কোষের মাঝখানে এদের যে সার্কোলেমা, যে আবরণটা, কোষের আবরণ তো সার্কোলেমা এখানে, তাহলে সেই সার্কোলেমাটা হচ্ছে ঘন হয়ে গেছে। দেখো এই যে কালোটা ঘন সন্নিবিষ্টিত হয়ে এরকম একটা জিনিস তৈরি করছে, যাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। খুবই ইম্পর্টেন্ট। তার মানে হৃৎপেশিতে কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। যে ইন্টারক্যালেটেড ডিস্ক এখানের বাকি কোথাও কিন্তু থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। আর হৃৎপেশি হচ্ছে তোমার দীর্ঘতম হচ্ছে নিঃসারকালের অধিকারী হয়, অর্থাৎ হৃৎপেশিগুলোর যে সংকোচন প্রসারণ হচ্ছে তোমার পরিমিতভাবে হচ্ছে দ্রুত, এবং হচ্ছে এরা সারা জীবন কাজ করে। আমাদের শরীরে হৃৎপেশি হচ্ছে একমাত্র পেশি যারা সারা জীবন কাজ করতেছে। ঠিক আছে, একবারে মায়ের পেটে থাকা অবস্থা থেকে সেই যে সংকোচন প্রসারণ শুরু হয়েছে একেবারে মৃত্যু পর্যন্ত কিন্তু এগুলা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এদের সংকোচন প্রসারণ হচ্ছে তোমার পরিমিতভাবে দ্রুত এবং ছন্দময় সংকোচন প্রসারণ দেখা যায়। তাহলে এদের সংকোচন প্রসারণগুলো হচ্ছে ছন্দময় সংকোচন প্রসারণ দেখা যায়। আর হৃৎপেশি কোথায় পাওয়া যায়? হৃৎপিণ্ডে পাওয়া যায়, বুঝতেই পারতেছো। তাহলে এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তারপর একটু পার্থক্যটা আরেকবার দেখি, তাহলে আরো ইজি হবে। দেখো তাহলে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। হৃৎপেশির আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি, মনে রাখবা। মেডিকেল সায়েন্সে কার্ডিয়াক শব্দের মানে হৃৎপিণ্ড, তাহলে হৃৎপেশির আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। আচ্ছা, এবার আসো ঐচ্ছিক পেশি তো ঐচ্ছিক, হৃৎপেশিও অনৈচ্ছিক, ওইটা অনৈচ্ছিক। ঐচ্ছিক পেশির যে পেশিতন্তুগুলো হচ্ছে নলাকার কিন্তু শাখাবিহীন, অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতির শাখাবিহীন, আর হৃৎপেশি হচ্ছে নলাকার এবং শাখাযুক্ত। তারপরে বুঝতেই পারতেছো ঐচ্ছিক পেশিতে হচ্ছে অসংখ্য নিউক্লিয়াস থাকে, ওইখানে একটা থাকে, ওইখানেও একটা থাকে। তারপরে হচ্ছে হৃৎপেশিতে দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক উপস্থিত থাকে, বাকি দুইটাতে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না। আর এটা কোথায় থাকে বুঝতেই পারতেছো কাজগুলা, তাহলে পারা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসা হচ্ছে কিছু বিভিন্ন ধরনের হচ্ছে আমরা এখন কিছু পেশি, ঐচ্ছিক পেশির হচ্ছে আমরা এখন বিভিন্ন ধরনের হচ্ছে দেখব এবং কাজগুলো হচ্ছে একটু পড়ব। হাঁটু সঞ্চালনের পেশি, তারপরে হচ্ছে তোমার মানে কি বলে হাঁটুর সোজা করা, চলন অঙ্গ মানে হাঁটুর সোজা করা, তারপর হচ্ছে তোমার ঐচ্ছিক পেশির জিনিসগুলা। তাহলে এখন আসো, পেশির তো প্রকারভেদ আমরা পড়ে ফেলছি, এখন আসো আমরা হাঁটুর বক্রীকরণ আর হচ্ছে তোমার হাঁটু সোজাকরণ, এই দুইটা জিনিস হচ্ছে এখন আমরা একটু পড়ি, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এটা পড়ার আগে আমরা একটু এখন বক্রীকরণ পেশি বা এই জিনিসগুলোতে হচ্ছে আমরা চলে আসি। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু পরে পড়াই, আগে আমি তোমাদেরকে একটা জিনিস আগে পড়ায় নিই, এটা একটু দরকার। এখানে একটা কাহিনী হচ্ছে, এখন পেশিতে টান পড়ে কিন্তু পেশি হচ্ছে ধাক্কা দেয় না কেন? পেশিতে টান পড়ে কিন্তু পেশি হচ্ছে কোনো ধরনের ধাক্কা দেয় না, এই জিনিসটা হচ্ছে এখন আমাদের একটু জানতে হবে। এটা পড়ার আগে আগে আমাদেরকে একটা টার্ম পড়তে হবে, অ্যান্টাগনিস্টিক পেশি বা প্রতিপক্ষীয় পেশি বলতে কি বোঝায়? অ্যান্টাগনিস্টিক পেশি, এই একটা জিনিস আমরা একটু বুঝবো, এগুলো এখন আমরা মজা পাবা তোমরা, কারণ এগুলো ফিল করতে পারবা। তাহলে অ্যান্টাগনিস্টিক পেশি, তাহলে অ্যান্টাগনিস্টিক পেশি বা প্রতিপক্ষীয় পেশি জোর বলতে তোমার কি বোঝায়? আচ্ছা, তাহলে অ্যান্টাগনিস্টিক পেশি বা মানে প্রতিপক্ষীয় বা প্রতিপক্ষীয় পেশি জোর বলতে কি বোঝায়? ঠিক আছে, আচ্ছা, তাইলে তুমি একটা জিনিস হচ্ছে একটু চিন্তা করো, তাহলে অ্যান্টাগনিস্টিক পেশি বা হচ্ছে প্রতিপক্ষীয় পেশি জোর এটা কি আসলে, বা জিনিসটা কি? আচ্ছা,
তো প্রথমে ফার্স্ট একটা জিনিস চিন্তা করো, আমরা এই যে আমাদের হাত পায়ের যে বিভিন্ন অঙ্গগুলো হচ্ছে সঞ্চালন করি, সঞ্চালন মানে কি, অঙ্গগুলাকে যে নাড়াচাড়া করতেছে এটাকে বলা হয় সঞ্চালন। এই সঞ্চালনে হচ্ছে সবসময় আমাদের যে কঙ্কাল পেশি বা আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে সেই ঐচ্ছিক পেশিগুলো জোড়ায় জোড়ায় হচ্ছে কাজ করে। অর্থাৎ আমাদের হাতে পায়ের সঞ্চালনের ক্ষেত্রে দুই ধরনের হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি থাকে যাদের কাজ হচ্ছে পরস্পর বিপরীত। যেমন আমি, এটা কি, এটা আমার কনুই, দেখো এখন ফিল করো, এটা আমার কনুই। তো আমি যখন আমার কনুইকে বাঁকাই, আমার কনুইকে হচ্ছে বাঁকিয়ে যখন মনে করি, এটাকে বলা হয় ঊর্ধ্ববাহু, ঠিক আছে, মানে সরি, এটাকে বলা হয় ঊর্ধ্ববাহু আর এটাকে বলা হয় সম্মুখ বাহু। তো এটা হচ্ছে আমার কনুই। তো আমি কনুইয়ের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকে যখন বাঁকিয়ে আমার সম্মুখ বাহুটাকে ঊর্ধ্ববাহুর কাছাকাছি নিয়ে আসতেছি, তখন এখানে কি কোণের মান কমে যাচ্ছে না? দেখো একটা জিনিস বুঝো, আমি হাতটা সোজা করে রাখলাম, এখন আমি এটাকে বাঁকাচ্ছি, তাহলে এটাকে যখন বাঁকায়া এই জিনিসটা, এটা এখান থেকে কাঁধ থেকে কনুই পর্যন্ত হচ্ছে ঊর্ধ্ববাহু, পড়াইছি তোমাদের, কনুই থেকে কবজি পর্যন্ত হচ্ছে তোমার সম্মুখ বাহু। তাহলে আমি যখন আমার কনুইকে বাঁকায়া এই সম্মুখ বাহুকে যখন কাঁধের কাছে নিয়ে আসতেছি, দেখো মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই যে কোণটা, এই কোণের মান কিন্তু কমে যাচ্ছে। আগে দেখো কোণের মান ছিল 180 ডিগ্রি, যত বাঁকাইতেছে দেখো কোণের মান কমতেছে, কোণের মান কমতেছে আর জিনিসটা আমাদের কাছাকাছি চলে আসতেছে, সম্মুখ বাহুটা আমার ঊর্ধ্ববাহুর কাছাকাছি চলে আসতেছে আর ভিতরের অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। এই ভিতরের অ্যাঙ্গেলটা, কোনো জয়েন্টের অ্যাঙ্গেল কমিয়ে দেওয়াটাকে বা কোণের মান কমানোটাকে বলা হয় ফ্লেকশন। ফ্লেকশন, ফ্লেকশন। যেমন তুমি এই জিনিসটা ফিল করো, দেখো আগে কোণের মান বেশি ছিল এই জয়েন্টের মধ্যে, দেখো যত আমি কনুইটাকে বাঁকাচ্ছি, কনুইটাকে বাঁকিয়ে আমি যখন ঊর্ধ্ব বাহুটাকে এই সম্মুখ বাহুর কাছে নিয়ে আসতেছি, দেখো আমার কোণের মান কমতেছে। কোণের মান কমানোকে, কোনো জয়েন্টের কোণের মান কমানোকে বলা হয় ফ্লেকশন। ফ্লেকশন মানে কোণের মান কমানো, মানে কোনো জয়েন্টের বা সন্ধির কোণের মান কমানো, এইটাকে তোমার বলা হয় ফ্লেকশন। আর আমি কি করলাম, আমি হচ্ছে কোনো একটা জয়েন্টকে হচ্ছে সোজা করলাম, ধরো এরকম বাঁকানো ছিল, এটাকে আমি মনে করো সোজা করছি, সোজা করলাম, তাহলে সোজা করলে কোণের মান কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো এখানে বাঁকা ছিল, এখন আমি সোজা করতেছি, দেখো কোণের মান বাড়তেছে। কোণের মান বাড়াটাকে বলা হয় এক্সটেনশন। কোণের মান বাড়াটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন শব্দটা আসছে এক্সটেন্ড থেকে, এক্সটেনশন শব্দটা আসছে এক্সটেন্ড থেকে। এক্সটেন্ড মানে কি বলতো, এটা ইংলিশ শব্দ। এক্সটেন্ড মানে কোনো কিছু বাড়ানো, এক্সটেন্ড মানে কোনো কিছু বাড়ানো। তাহলে দেখো আমার এই কনুইয়ের যে জয়েন্টটা, এই জয়েন্টের যে কোণের মানটা অনেক কম ছিল, দেখো আস্তে আস্তে কনুইটাকে সোজা করতেছি, সোজা করার কারণে দেখো আমার কোণের মান কিন্তু বাড়তেছে, বাড়তে 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 দেখো 180 ডিগ্রি হয়েছে। তাহলে এই যে আমার কোণটাকে সোজা করলাম, মানে কোণের মান বাড়িয়ে আমি জয়েন্টটাকে সোজা করলাম, তাহলে কোণের মান বাড়ানোকে বলা হয় এক্সটেনশন। কারণ এক্সটেনশন শব্দটা আসছে এক্সটেন্ড থেকে, এক্সটেন্ড মানে কোনো কিছু বাড়ানো। তাহলে আজকে থেকে দুইটা টার্ম শিখলাম, ফ্লেকশন, এক্সটেনশন। এক্সটেনশন মানে বাড়ানো, তার মানে অ্যাঙ্গেলকে বাড়ায় দেয়। এই যে অ্যাঙ্গেলকে বাড়াচ্ছি মানে আমি এক্সটেনশন করতেছি, আর এই যে অ্যাঙ্গেলকে কমায় ফেলতেছি তাহলে আমি ফ্লেকশন করতেছি। এখন যেই পেশিটা ফ্লেকশন করে কোনো কিছুকে, যেই পেশিটা কোনো কিছুকে ফ্লেকশন করে সেটাকে বলা হয় ফ্লেক্সর পেশি। তাহলে এবার বুঝছো, ফ্লেকশন মানে কোণের মান কমানো। তাহলে একটা পেশি কিন্তু এই কাজটা করতেছে। এই যে আমি কনুইটাকে যে বাঁকাচ্ছি, অবশ্যই একটা পেশি হচ্ছে কনুইটাকে বাঁকাচ্ছে, বাঁকিয়ে সে ফ্লেকশন করতেছে, মানে কোণের মান কমাচ্ছে। তাহলে যেই পেশিটা হচ্ছে এই ফ্লেকশন করতেছে সেই পেশিটাকে বলা হয় ফ্লেক্সর পেশি বা ফ্লেক্সর মাসেল। তাহলে ফ্লেক্সর পেশি বা ফ্লেক্সর মাসেল, তাহলে ফ্লেক্সর পেশি বা ফ্লেক্সর মাসেল, সে হচ্ছে তোমার ফ্লেকশন করতেছে। আর যেই পেশিগুলা এক্সটেনশন করতেছে, অর্থাৎ কোণ বাড়াচ্ছে, কোণের মান বাড়াচ্ছে, সেগুলোকে বলা হয় এক্সটেন্সর পেশি। সেগুলোকে কি বলা হয়? এক্সটেন্সর পেশি। তাহলে এক্সটেনশন মানে এক্সটেন্ড করবে, কোণের মান বাড়াবে, আর ফ্লেক্সর মানে ফ্লেকশন করবে, মানে কোণের মান কমাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা এখন আসো, তাহলে কনুইয়ের ক্ষেত্রে দুইটা জিনিস আছে। আমি তোমাদেরকে আগে এটা দেখাবো, দেন আমি অ্যানিমেশনটা ফিল করাবো, ঠিক আছে? দুইটাই করাবো যাতে তোমরা আরো বায়োলজিটা ফিল করে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি যখন কনুইকে বাঁকাচ্ছি, আমার এইখানে একটা এখানে একটা পেশি আছে, এই পেশিটাকে তোমার বলা হয় হচ্ছে বাইসেপস পেশি। দেখো এই যে ফিল করো, এই যে বাইসেপস, ঠিক আছে? বাইসেপস, এই যে এই বাইসেপস পেশিটা, এই বাই মানে হচ্ছে দুই, এই বাইসেপস পেশিটা হচ্ছে তোমার দুইটা টেন্ডন আছে, বুঝছো? অর্থাৎ সে দুইটা টেন্ডনের মাধ্যমে সে বাইসেপস পেশিটা হচ্ছে উৎপত্তি লাভ করছে, দুইটা টেন্ডনের মাধ্যমে। যে দেখো এখান থেকে একটা অংশ আসছে, এখান থেকে আরেকটা অংশ আসছে, দুইটা অংশ মিলে দেখো একসাথে জোড়া লেগে এই যে এই পেশিটা হচ্ছে বাইসেপস পেশি।
মানে বাইসেপস আর কি, দুইটা অংশ আছে, এখানে একটা অংশ এখানে একটা অংশ, এই যে দুইটা অংশ বাইসেপস পেশি। তাইলে তুমি খেয়াল করে দেখো যে বাইসেপস পেশিটা কিন্তু আমাদের এইখান থেকে মোটামুটি এইখান থেকে আমাদের একবার এইটুকু পর্যন্ত চলে গেছে বাইসেপস পেশিটা, দেখো এখান থেকে মোটামুটি এইটুকু পর্যন্ত চলে গেছে। সো আমি যখন কনুইটাকে কোণের মান কমাচ্ছি বা ফ্লেকশন করতেছি, তখন দেখো বাইসেপসটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, বাইসেপসটা সংকুচিত হয়ে জিনিসটাকে বাইসেপসের দিকে নিয়ে আসতেছে। একটা বেসিক মনে রাখবা, কোনো একটা জিনিস মানে যেদিকে যায় সেই দিকের পেশিগুলো সবসময় সংকুচিত হয়, ছোট হয়ে যায়, কারণ আমাদের বাইসেপস আছে হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত। তাহলে যখন এই জিনিসটা মানে ফ্লেকশন হবে, অর্থাৎ বাইসেপসের দিকে যাচ্ছে, যে এখানে যদি মেইন বাইসেপসটা এখানে আছে, তাহলে বাইসেপসের দিকে যখন আসতেছে ওই দিকের পেশিটা কিন্তু এখন ছোট হয়ে যাবে। এটাই দেখো, ফিল করো, দেখো দেখো যখনই ফ্লেকশন হচ্ছে দেখো এই পেশিটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখছো আগে কিন্তু পেশিটা দেখো একটু লম্বা ছিল, আবার দেখো জিনিসটা কিন্তু আগে লম্বা ছিল, যে এই দিকে যাচ্ছে দেখো এই জিনিসটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। এটাই হয় ফ্লেকশন। তার মানে ফ্লেকশনের সময় ফ্লেক্সর পেশিগুলো হচ্ছে সংকুচিত হয়ে টান দিয়ে হচ্ছে এই হাড্ডিটাকে এখানে নিয়ে আসতেছে। আর যখন ফ্লেকশন হয় উল্টা দিকে আরেকটা পেশি আছে না, উল্টা দিকের পেশিটা হচ্ছে ট্রাইসেপস পেশি, নিচের দিকে থাকে হচ্ছে ট্রাইসেপস পেশি, তখন সেই ট্রাইসেপস পেশিটা হচ্ছে প্রসারিত হয়। তাহলে কি বুঝাইতে পারছি যে আমার যখন ফ্লেকশন হচ্ছে এখানে থাকে বাইসেপস পেশি, নিচের দিকে থাকে ট্রাইসেপস পেশি। তাহলে আমার যখন ফ্লেকশন হয় বাইসেপস সংকুচিত হয়, ট্রাইসেপসে টান পড়তেছে, ট্রাইসেপস প্রসারিত অবস্থায় আছে, টান টান হয়ে ট্রাইসেপসে টান পড়তেছে আর বাইসেপস সংকুচিত হয়ে ফ্লেকশন হচ্ছে। আবার যখন আমি এক্সটেনশন করতেছি, এক্সটেনশন করার সময় দেখো নিচের ট্রাইসেপসটা এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে, বাইসেপসটা প্রসারিত হচ্ছে। এরকমই আর কি ব্যাপারটা। দেখো যখন ফ্লেকশন হচ্ছে বাইসেপস ফ্লেক্সর পেশি, দেখো বাইসেপসটা সংকুচিত হচ্ছে, নিচের দিকে ট্রাইসেপসটা প্রসারিত হয়। আবার যখন দেখো এক্সটেনশন হচ্ছে, দেখো এই যে এক্সটেনশন হবে, কোণের মান বাড়তেছে, দেখো ট্রাইসেপস সংকুচিত হচ্ছে, বাইসেপস প্রসারিত হচ্ছে, দেখো এই যে ট্রাইসেপসটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখো আগে লম্বা ছিল, যে এক্সটেনশন শুরু হয়েছে দেখো এই পেশিটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। এটাই হচ্ছে কাহিনী আর কি। তার মানে আমি আরেকবার ঠান্ডা মাথায় বলি, উপরের দিকের এখানে থাকে হচ্ছে বাইসেপস, নিচের দিকের এখানে থাকে হচ্ছে ট্রাইসেপস। তো ফ্লেকশন হচ্ছে বাইসেপস সংকুচিত হচ্ছে, ট্রাইসেপস প্রসারিত হচ্ছে, এক্সটেনশন হচ্ছে ট্রাইসেপস প্রসারিত হচ্ছে, সরি এক্সটেনশন হচ্ছে, তাহলে এবার ট্রাইসেপস সংকুচিত হচ্ছে, বাইসেপস প্রসারিত হচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টের সঞ্চালনের জন্য জোড়ায় জোড়ায় পেশি কাজ করে, এবং সেই জোড়ায় জোড়ায় পেশিগুলো একটার একটার বিপরীত কাজ করে, অর্থাৎ একটা সংকুচিত হলে আরেকটা প্রসারিত হয়, একটা প্রসারিত হলে আরেকটা সংকুচিত হয়। এই ধরনের জোর পেশিগুলোকে হচ্ছে একত্রে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি বা প্রতিপক্ষীয় পেশি জোর। কারণ প্রতিপক্ষীয় মানে বাইসেপস সংকুচিত হইলে ট্রাইসেপস প্রসারিত হয়, ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস প্রসারিত হয়। তাহলে একটার একটার উল্টাভাবে কাজ করতেছে। তাহলে অ্যান্টি মানে উল্টা, অ্যান্টি মানে উল্টা, তার মানে পেশিগুলো উল্টা পাল্টা কাজ করতেছে, একটার একটার উল্টা কাজ করতেছে, এই জন্য অ্যান্টাগনিস্টিক মাসেল পেয়ার বা হচ্ছে প্রতিপক্ষীয় পেশি জোর বলা হয় জিনিসটাকে। ঠিক আছে? পারবা। তাহলে বাইসেপস এবং ট্রাইসেপস হচ্ছে এরকম অ্যান্টাগনিস্টিক মাসেল পেয়ারের হচ্ছে তোমার এক্সাম্পল। ঠিক আছে? পারা উচিত, বা প্রতিপক্ষীয় পেশি জোর। এর মধ্যে বাইসেপসটা হচ্ছে তোমার কি ফ্লেকশন করে, এই জন্য বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি, আর ট্রাইসেপসটা হচ্ছে এক্সটেনশন করে, এই জন্য এটা হচ্ছে এক্সটেন্সর পেশি। ঠিক আছে? পারবা, ইজি। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা এইটুকু যদি বুঝি, তাহলে এখন আসো আমরা হাঁটু সঞ্চালনে হচ্ছে তোমার পেশির ভূমিকাটা হচ্ছে একটু পড়ি। হাঁটু সঞ্চালনে হচ্ছে পেশির ভূমিকা। দেখো তাহলে হাঁটুকেও কিন্তু আমরা এরকম কি করতে পারি, বাঁকাইতে পারি, আবার সোজা করতে পারি। তাহলে হাঁটু সঞ্চালনে হচ্ছে তোমার পেশির ভূমিকাটাও আমরা একটু দেখি, তারপরে আমরা একটা ফেমাস কথা বলবো, তার মানে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, সেটা আমরা একটু দেখব। তাহলে দেখো হাঁটু সঞ্চালনে হাঁটুর দুইটা জিনিস হয়, একটা হচ্ছে হাঁটুকে বাঁকানো যায়, দেখো এই যে হাঁটুকে বাঁকাচ্ছি, এটাকে বলা হয় হাঁটুর বক্রীকরণ পেশি। তাহলে একটাতে হচ্ছে হাঁটুকে বাঁকানো যায়, সেটাকে তোমার বলা হয় হাঁটুর বক্রীকরণ পেশি। আর আরেকটায় দেখো হাঁটু হচ্ছে তোমার প্রসারিত হয়। ঠিক আছে? হাঁটুকে প্রসারিত হয়, তাহলে হাঁটুর প্রসারণ পেশি। দেখছো এই যে দেখো হাঁটুটা বাঁকানো অবস্থায় ছিল, দেখো সেটা প্রসারিত হচ্ছে, সামনের দিকে আসতেছে, তাহলে এটাকে বলা হয় হাঁটুর প্রসারণ পেশি। তাহলে এখানেও জোড়ায় জোড়ায় হচ্ছে কাজ করা। জোড়ায় জোড়ায় বলতে দুই ধরনের পেশি আছে মেইনলি, একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি আর একটা হচ্ছে তোমার কোয়াড্রিসেপস পেশি। ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো? আচ্ছা, তো চলো তাহলে ফার্স্টে আমরা দেখি
হাঁটুর বক্রীকরণ পেশি। তাহলে হাঁটুর বক্রীকরণ পেশির মধ্যে তোমার দুই ধরনের পেশি আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, একটু নামগুলো মনে রাখবা, আরেকটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এই হ্যামস্ট্রিং পেশির তোমরা অনেকে নাম শুনছো, যে দেখবা যে প্লেয়ারদের প্রায় হচ্ছে ইনজুরি হয়, হ্যামস্ট্রিং ইনজুরি হয়, তো হ্যামস্ট্রিং পেশিতে ব্যথা পায় বা টান লাগে আর কি, বুঝছো, হ্যামস্ট্রিং পেশি। তাহলে হাঁটুকে বাঁকানোর ক্ষেত্রে হাঁটুর বক্রীকরণ পেশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি আর একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এখন এই হ্যামস্ট্রিং পেশি হচ্ছে আবার এটা তোমার তিন ধরনের হচ্ছে তোমার পেশি দিয়ে গঠিত হ্যামস্ট্রিং পেশি। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, একটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, একটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস। ঠিক আছে, তাহলে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস আর একটা হচ্ছে তোমার সেমি টেন্ডিনোসাস। ঠিক আছে, তাহলে এটা কি হয় চলো একটু দেখি। এই যে হ্যামস্ট্রিং পেশিগুলো দেখতেছো, এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং পেশি। দেখো তাহলে একটু খেয়াল করে দেখো হ্যামস্ট্রিং পেশি কোত্থেকে উৎপত্তি লাভ করছে। দেখো হ্যামস্ট্রিং পেশি হচ্ছে, দেখো এটার একটা প্রান্ত হচ্ছে শ্রোণী চক্রের ইসচিয়াম আছে না, ইসচিয়াম থেকে হচ্ছে উৎপত্তি লাভ করছে। ওই যে আমাদের শ্রোণী অস্থি চক্রের একটা হাড্ডি আছে ইসচিয়াম, ওই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস। তাহলে এই হ্যামস্ট্রিং পেশির একটা প্রান্ত হচ্ছে ইসচিয়াম থেকে উৎপত্তি লাভ করছে, আর আরেকটা প্রান্ত দেখো এটা হচ্ছে ফিমার, এই যে এটার পর এখান থেকে কিন্তু ফিমার। তাহলে হ্যামস্ট্রিং পেশির এক প্রান্ত হচ্ছে শ্রোণী চক্রের ইসচিয়াম থেকে উৎপত্তি লাভ করছে এবং সেটার আরেকটা প্রান্ত হচ্ছে তোমার টিবিয়াতে যুক্ত হয়েছে, যেটা কিন্তু টিবিয়ার মাথার দিকে অংশে হচ্ছে যুক্ত হয়েছে। আচ্ছা, তো হ্যামস্ট্রিং পেশি শ্রোণী চক্রের ইসচিয়াম থেকে উৎপন্ন হয়ে এটা কিন্তু আমাদের উরু বলে, এই অংশটাকে পায়ের উরু বলে। তাহলে দেখো হ্যামস্ট্রিং পেশি, ফিল করো বায়োলজিটা, শ্রোণী চক্রের ইসচিয়াম থেকে উৎপন্ন হয়ে দেখো ফিমারের পিছন দিয়ে বা উরুর পিছন দিয়ে এসে 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 টিবিয়ার মাথার সাথে যুক্ত হয়েছে হ্যামস্ট্রিং পেশি। এখন এই হ্যামস্ট্রিং পেশি যখন সংকুচিত হয়, ফিল করো এই জিনিসটা যখন যত সংকুচিত হবে, দেখো যেহেতু এটার একটা মাথা এখানে আরেকটা মাথা টিবিয়ার এখানে বাঁকানো, তাহলে এই জিনিসটা যত সংকুচিত হবে, দেখো যত সংকুচিত হবে হাঁটু কিন্তু তত বেশি বেঁকে যাবে। ফিল করতেছো যে একটা মাথা এখানে আরেকটা মাথা এখানে, রশির মতো চিন্তা করো, এই রশিটায় যত টান পড়বে, যত ছোট হবে রশিটা, মানে পেশিটা যত ছোট হবে, এই জিনিসটা তত উপরের দিকে উঠে উঠে জিনিসটা তত বেশি ভাঁজ তৈরি হবে। তাহলে হ্যামস্ট্রিং পেশিতে এরকম বিভিন্ন কি তৈরি হবে, ভাঁজ তৈরি হবে, ভাঁজ। যত উপরের দিকে উঠবে তত দেখো এটা কিন্তু পিছনের দিকে হাঁটুটা বেঁকে যাচ্ছে, জিনিসটা হচ্ছে ভাঁজের সৃষ্টি হচ্ছে। তাহলে হাঁটুর বক্রীকরণ এভাবে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি কাজ করে, হ্যামস্ট্রিং পেশি। ঠিক আছে, ওকে, তাহলে কি পারা যাবে? আই হোপ পুরা কনসেপ্টটা হচ্ছে তোমাদের ক্লিয়ার। ওকে, দেখো এই যে এখন ফিল করো, দেখছো দেখো শ্রোণী চক্রের ইসচিয়াম থেকে উৎপন্ন, দেখো ফিমারের মোটামুটি পিছন দিয়ে, এই যে এখান থেকে ইসচিয়াম থেকে উৎপন্ন হয়ে দেখো এটা হচ্ছে ফিমারের পিছন দিয়ে, মানে পায়ের উরুর পিছন দিয়ে, আমাদের উরুর পিছন দিয়ে, পায়ের উরুর পিছন দিয়ে এসে দেখো টিবিয়ার উপরের অংশে যুক্ত হয়েছে। সো এই জিনিসটা যত সংকুচিত হয়, দেখো জিনিসটা উপরের দিকে উঠতেছে, মানে হাঁটু ভাঁজ হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় বক্রীকরণ পেশি, সে হাঁটুকে বক্রীকরণ করে, ভাঁজ করে ফেলে হ্যামস্ট্রিং পেশি। ঠিক আছে, দেখছো একবার ইজি, বুঝে পড়লে এবং দেখো ফিল করে পড়লে ইজি, যে এই জিনিসটা যত সংকুচিত হবে এইটা তত উপরের দিকে উঠবে, মানে হাঁটু তত বেশি ভাঁজ হবে। এই জন্য এটাকে বলা হয় হাঁটু ভাঁজের পেশি বা বক্রীকরণ পেশি। এখন এই হ্যামস্ট্রিং পেশি আবার তিন ধরনের পেশি নিয়ে গঠিত, মানে এই তিন ধরনের পেশিকে একত্রে নাম দিয়েছে হ্যামস্ট্রিং পেশি। ওই তিন ধরনের পেশির নাম কি? বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। এটা মনে রাখার টেকনিক আছে, মনে রাখার টেকনিক হচ্ছে স্টাডি অ্যান্ড ফরগেট অল অফ দ্য থিংস। একটু মিম অ্যাড করার চেষ্টা করছি। এটা হচ্ছে সিমির বিএফ থাকে হ্যামবার্গ সিটিতে, সিমিতে হচ্ছে সেমি মেমব্রেনোসাস, বিএফতে হচ্ছে বাইসেপস ফিমোরিস, সিটিতে হচ্ছে সেমি টেন্ডিনোসাস, আর হ্যামবার্গে হচ্ছে তোমার হ্যামস্ট্রিং পেশি। জার্মানির একটা শহরের নাম হচ্ছে হ্যামবার্গ। ঠিক আছে, তাহলে সিমির বিএফ থাকে হ্যামবার্গ সিটিতে, সিমিতে হচ্ছে সেমি মেমব্রেনোসাস, বিএফতে হচ্ছে বাইসেপস ফিমোরিস, হ্যামবার্গে মানে হ্যামস্ট্রিং পেশির এক্সাম্পল বলতেছি, সিটিতে হচ্ছে সেমি টেন্ডিনোসাস। তাহলে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস, এই তিন ধরনের পেশি হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। ঠিক আছে, পারা উচিত। এছাড়াও এই হাঁটু বক্রীকরণে আরেক ধরনের পেশি আছে হ্যামস্ট্রিং পেশি বাদও, এটাকে তোমার বলা হয় গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এটার নাম কি? এটাকে তোমার বলা হয় হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটা এটা উৎপত্তি লাভ করছে হচ্ছে তোমার ফিমারের কন্ডাইল থেকে উৎপত্তি লাভ করে টিবিয়ার পিছনে দিয়ে সেটা ক্যালকেনিয়াস, ওই যে পায়ের গোড়ালি আছে না,
টার্সালের একটা অস্থির নাম হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াসের সাথে হচ্ছে যুক্ত হয়েছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এটাও আমরা একটু ফিল করাই। দেখো বায়োলজি দেখে দেখে পড়তে হয়, ঠিক আছে? এটা আচ্ছা, এটা আমি একটু এখানে দেখাই, জিনিসটা এরকম। ফিমার বলতো, ফিমারের কন্ডাইল কই থাকে, উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে? দেখো এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে ফিমার, এটা তো বুঝতেই পারতেছো, এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে ফিমার। তাহলে বলতো ফিমারের কন্ডাইলটা কই থাকবে? ফিমারের কন্ডাইলটা হচ্ছে তোমার নিচের দিকে থাকবে। ফিমারের কন্ডাইল হচ্ছে তোমার নিচের দিকে থাকে, এই যে এই জায়গাগুলোতে হচ্ছে ফিমারের কন্ডাইল, পড়াইছি না? কন্ডাইল, এপিকন্ডাইল, ঠিক আছে? তাহলে ফিমারের কন্ডাইল থেকে এক ধরনের পেশি উৎপত্তি লাভ করে, সেটা উৎপত্তি লাভ করে, এটা হচ্ছে টিবিয়া। কন্ডাইল থেকে উৎপত্তি লাভ করে পায়ের পিছন দিয়ে এসে, মানে টিবিয়ার পিছন দিয়ে এসে, এই টিবিয়ার নিচে থাকে হচ্ছে আমাদের গোড়ালি। এই গোড়ালির একটা হাড্ডি নাম হচ্ছে ক্যালকেনিয়াস। এই ক্যালকেনিয়াস হাড্ডির সাথে হচ্ছে এই পেশিটা হচ্ছে যুক্ত হয়। তাহলে বুঝছো, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি দেখো এই যে ফিমারের কন্ডাইল থেকে উৎপত্তি লাভ করে টিবিয়ার পিছন দিয়ে, দেখো টিবিয়ার পিছন দিয়ে এসে সে আমাদের গোড়ালি বা ক্যালকেনিয়াসের হচ্ছে তোমার ক্যালকেনিয়াস নামক একটা অস্থির সাথে যুক্ত হয়েছে। এটাই হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। তাহলে এবার তুমি আমার বলো, এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি যখন সংকুচিত হবে, এই জিনিসটা যত ছোট হবে তত এখানে টান পড়বে। কারণ একটা রশি, তুমি ব্যাপারটাকে চিন্তা করো যে দুই প্রান্ত তুমি একটা রশি দিয়ে বেঁধে রাখছো, এখন রশির মধ্যে যত টান দিবা এই জিনিসটা তত উপরের দিকে উঠে যাবে। এখানেও সেম। তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি যত সংকুচিত হবে, যত ছোট হবে, তত বেশি এখানে টান লাগবে, পাটা তত বেশি উপরের দিকে উঠবে, মানে হাঁটুটা তত বেশি ভাঁজ হবে। এই জন্য গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিও তোমার কি করে, এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিও তোমার আলটিমেটলি হচ্ছে হাঁটুর বক্রীকরণ পেশি বা হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে। তাহলে এই দুই ধরনের পেশি। তাহলে বুঝছো? তাহলে এটা পরীক্ষায় আসলে এখন সহজে লিখতে পারবা না। তাহলে তোমাকে এখানে মেইনলি সৃজনশীলটা এখন তাহলে কেমনে লিখবা, তোমাকে বলতে হবে তাহলে হাঁটু ভাঁজ করার পিছনে বা হাঁটুর বক্রীকরণে দুই ধরনের পেশি আছে। এর মধ্যে তোমাকে বলতে হবে যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি এরকম ফিমারের কন্ডাইল থেকে উৎপত্তি লাভ করে টিবিয়ার পিছন দিয়ে যে সে গোড়ালির ক্যালকেনিয়াস অস্থির সাথে যুক্ত হয়েছে। এই কারণে এটা যখন সংকুচিত হয়, যে এই পেশিটা যখন সংকুচিত হয়, ছোট হয়, দেখো এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠে হাঁটু ভাঁজ হয়ে যায়। এইভাবে তারা হচ্ছে হাঁটু ভাঁজ করতে হচ্ছে সাহায্য করতেছে, ঠিক আছে? এখন এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিকে হচ্ছে এটা পায়ের ডিম বা গুলির হচ্ছে তোমার প্রধান পেশি বলে। অর্থাৎ পায়ের ডিম বলতে বোঝায় গোড়ালির এই পিছনের অংশটা একটু ডিমের মতো দেখতে, এটাকে বলা হয় পায়ের ডিম বা গুলি। তাহলে দেখো এই অংশটার সাথেই কিন্তু গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটা যুক্ত হয়েছে। এই জন্য গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিকে বলা হয় পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটা এমসিকিউতে আসে। তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস হচ্ছে পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটা এমসিকিউতে অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন। তাহলে বুঝছো, কারণ এই পেশিটা হচ্ছে পায়ের গোড়ালির অংশটার সাথে যুক্ত হয়েছে, ক্যালকেনিয়াস অস্থির সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পায়ের ডিম বা গুলির হচ্ছে প্রধান পেশি। এটা মনে রাখবা কেমনে, গতে গুলি গতে গ্যাস্ট্রোকনেমিয়াস, গতে গুলি গতে গ্যাস্ট্রোকনেমিয়াস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমরা পারবো। এখন আসো, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এটা ক্যালকেনিয়াসের সাথে একটা টেন্ডনের মাধ্যমে যুক্ত হয়েছে। টেন্ডনটার একটা স্পেশাল নাম আছে। এই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটা ক্যালকেনিয়াসের সাথে, ক্যালকেনিয়াস হচ্ছে অস্থি, এই অস্থিটা এখানে থাকে, এই অস্থির সাথে মানে পায়ের গোড়ালির একটা অস্থির নাম হচ্ছে ক্যালকেনিয়াস, পড়াইছি। ওই যে 7টা টার্সাল অস্থি থাকে না, 7টা টার্সালের মধ্যে একটা নাম হচ্ছে ক্যালকেনিয়াস। তো এই ক্যালকেনিয়াস অস্থির সাথে যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি একটা টেন্ডনের মাধ্যমে যুক্ত থাকে। আমরা তো বলছি, গত ক্লাসেও পড়াইছি, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে কোনো একটা পেশির প্রান্তভাগ, ওই যে কোনো একটা পেশির প্রান্তভাগ এরকম সুতার মতো চিকন হয়ে যায়, সুতা বা রশির মতো চিকন হয়ে একটা অস্থির সাথে যুক্ত হয়, এই অংশটাকে বলা হয় টেন্ডন। তাহলে একটা পেশির প্রান্তভাগ এরকম সুতার মতো চিকন হয়ে বা সরু হয়ে মানে অস্থির সাথে যুক্ত হয়, এই অংশটাকে তোমার বলা হয় টেন্ডন, টেন্ডন বলা হয়। তাহলে টেন্ডনের কাজ কি? পেশির সাথে অস্থিকে যুক্ত করা হচ্ছে টেন্ডন, ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এইটুকু জিনিস হোপফুলি হচ্ছে তোমরা বুঝতেছো। আচ্ছা, এখন তোমরা একটা ছোট্ট জিনিস চিন্তা করো। তাহলে এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, সে ক্যালকেনিয়াসের সাথে এরকম একটা টেন্ডনের মাধ্যমে যুক্ত, কারণ একটা পেশি একটা অস্থির সাথে সবসময় টেন্ডনের মাধ্যমে যুক্ত। তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি যেই টেন্ডনের মাধ্যমে ক্যালকেনিয়াসের সাথে যুক্ত, ওই টেন্ডনটার একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। খুবই ইম্পর্টেন্ট, এর নাম কি? এটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। এই অ্যাকিলিসটা হচ্ছে গ্রিক পুরাণের হচ্ছে একজন বীর, অ্যাকিলিস টেন্ডন। এটা একটু জাস্ট বলার জন্য এমসিকিউতে আসে যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি
কোন টেন্ডনের মাধ্যমে ক্যালকেনিয়াসের সাথে যুক্ত হয়? অ্যান্সার হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। আচ্ছা, এটাকে অ্যাকিলিস নাম কেন দিছে এই টেন্ডনটার নাম? কারণ হচ্ছে এটা গ্রিক একজন বীর ছিল অ্যাকিলিস। এটা হচ্ছে গ্রিক পুরাণের কথা, ওই যে গ্রিক পৌরাণিক কিছু গল্প আছে না, ওই গ্রিক পৌরাণিক গল্পে গ্রিকদের একটা সেরা বীর ছিল অ্যাকিলিস। তো অ্যাকিলিসকে কোনোভাবেই পরাজিত করা যাইতো না। অ্যাকিলিস যতগুলা লাইফে যুদ্ধ করছে সবগুলাতে জিতছে, ওকে কেউ হারাইতে পারে নাই। কিন্তু ওর একমাত্র দুর্বলতা ছিল ওর পায়ের গোড়ালির এই জায়গাটা, মানে গ্রিক পুরাণে বলা আছে যে ওর পায়ের গোড়ালির এই জায়গাটা এসে যদি কোনো একটা তীর আঘাত করে তাহলে একমাত্র অ্যাকিলিস হচ্ছে মারা যাবে, আদারওয়াইজ অ্যাকিলিস কখনোই মারা যাবে না। তো গল্পের লাস্টে তো বুঝতেই পারতেছো, গল্পের লাস্টে যেটা হয় একটা তীর এসে হচ্ছে অ্যাকিলিসের এই যে গোড়াতে এসে ভেদ করে, অ্যাকিলিস হচ্ছে মারা যায়। সো গোড়ালির যেহেতু এই জায়গাটায় তীর খাওয়ার কারণে অ্যাকিলিস মারা যায়, ওই অ্যাকিলিস গ্রিক পুরাণের সেই অ্যাকিলিসের নাম অনুযায়ী এটার নাম দিছে, এই টেন্ডনটার নাম দিছে হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। ঠিক আছে, তাহলে অ্যাকিলিস টেন্ডনের মাধ্যমে গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি তোমার ক্যালকেনিয়াসের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই দুই ধরনের পেশি, হ্যামস্ট্রিং পেশি আর গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি হচ্ছে হাঁটুর বক্রীকরণের হচ্ছে প্রধান পেশি। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা কি বলে হাঁটু প্রসারণ পেশিগুলা সম্পর্কে আলোচনা করি। মানে হাঁটু বুঝলাম, হাঁটু ভাঁজ করা তো বুঝলাম যে কেমনে ভাঁজ হয়, এখন সেই ভাঁজ করা হাঁটু আবার আমরা কেমনে সোজা করি বা কেমনে প্রসারিত করি সেটাও আমাদের জানতে হবে। তাহলে ভাঁজ করা পেশি মানে ভাঁজ করা হাঁটুকে আবার প্রসারিত করতে হয় চারটা পেশি। এই চারটা পেশিকে হচ্ছে একত্রে তোমার বলা হয় কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রি মানে চার, ঠিক আছে, ওই যে কোয়াড্রেন্ট আমরা বলি না, ত্রিকোণমিতিতে বলি না যে কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্ট আছে, 1 2 3 4, তাহলে চারটা কোয়াড্রেন্ট আছে। তাহলে কোয়াড্রেন্ট শব্দের মানে হচ্ছে তোমার চার। কোয়াড্রেন্ট শব্দের মানে কি? চার। তাহলে চারটা হচ্ছে তোমার কোয়াড্রেন্ট আছে, চারটা কোয়াড্রেন্ট আছে। তাহলে সেই ধরনের হচ্ছে তোমার চারটা পেশি নিয়ে হচ্ছে তোমার গঠিত, এটাকে বলা হয় কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে সেই কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে একটা হচ্ছে তোমার রেকটাস ফিমোরিস, একটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, একটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, একটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস আর এটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। 3 ধরনের পেশি আছে আর সাথে হচ্ছে রেকটাস ফিমোরিস। এই চারটা পেশি মিলে হচ্ছে তোমার কোয়াড্রিসেপস ফিমোরিস নামে পরিচিত। একটু দেখো, ফিল করো, বুঝতে পারবা। দেখো এই যে কই গেল ছবিটা, দেখো দেখো এই যে এটা হচ্ছে আমাদের পায়ের উরু, কিন্তু এই অংশটা কিন্তু আমাদের পায়ের উরু, হ্যাঁ, কিন্তু এটা উরুর সামনের দিক, এটা হচ্ছে উরুর সামনের দিক। আর এই যে এটা হচ্ছে আমাদের হাঁটুর জয়েন্টটা, এটা হচ্ছে আমাদের হাঁটুর জয়েন্ট, ঠিক আছে। তাহলে এবার দেখো এই মাঝখানের যে পেশিটা, এই মাঝখানের পেশিটা হচ্ছে রেকটাস ফিমোরিস, ঠিক আছে, রেকটাস ফিমোরিস পেশি। এই রেকটাস ফিমোরিস পেশির নিচের দিকে থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি না। রেকটাস ফিমোরিস পেশির নিচের দিকে হচ্ছে একটা পেশি থাকে যেটাকে বলা হয় ভাস্টাস ইন্টারমিডিয়াস, যেটা এই ছবিতে নাই, এটার নিচের দিকে থাকে ভাস্টাস ইন্টারমিডিয়াস। ইন্টার মানে হচ্ছে ভিতরে, তো এটার নিচের দিকে ভিতরের দিকে থাকে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এবার দেখো বাইরের দিকে একটা পেশি থাকে, এটাকে তোমার বলা হয় ভাস্টাস ল্যাটারালিস। ল্যাটারাল শব্দের মানে বাইরের দিকে। তুমি চিন্তা করো, এটা হচ্ছে একটা মানুষের উরু, এটা হচ্ছে উরুর বাইরের দিক, আর এটা কিন্তু ভিতরের দিক, উরুর ভিতরের দিক, বুঝছো? আমাদের মানে আমরা কথায় কথায় বলি না যে আমাদের রানের চিপা বলি না, আসলে একটা কথা আছে না যে রানের চিপার মধ্যে, ওই রানের চিপাটা হচ্ছে এই দিকে, বুঝছো? তার মানে এটা আমাদের শরীরের ভিতরের দিক আর এটা হচ্ছে আমাদের শরীরের বাইরের দিক। তাহলে ইংলিশে বাইরে মানে হচ্ছে ল্যাটারাল, ল্যাটারাল শব্দের মানে বাইরে বা পার্শ্বীয়। তাহলে এই পেশিটা হচ্ছে ল্যাটারাল বা পার্শ্ব দিকে আছে, তাহলে ভাস্টাস ল্যাটারালিস। আচ্ছা, এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিসের নিচের দিকে থাকে হচ্ছে তোমার ভাস্টাস ইন্টারমিডিয়াস। ইন্টারমিডিয়াস মানে হচ্ছে মাঝখানে, ভাস্টাস ইন্টারমিডিয়াস। আর ভিতরের দিকে কি থাকে? ভিতরের দিকে থাকে হচ্ছে তোমার ভাস্টাস মিডিয়ালিস। মিডিয়াল শব্দের মানে ভিতরের দিকে, তাহলে দেহের ভিতরের দিকে, তাহলে ভাস্টাস মিডিয়ালিস। তাহলে কি বুঝছো? এটা হচ্ছে আমাদের উরুর বাইরের পাশ বা পার্শ্বীয়, তাহলে ভাস্টাস ল্যাটারালিস। এটা হচ্ছে আমাদের দেহের ভিতরের দিক, ভিতরে মানে হচ্ছে মিডিয়াল, মিডিয়াল মানে ভিতরে, তাহলে ভাস্টাস মিডিয়ালিস। আর এই মিডিয়ালিস এবং ল্যাটারালিস এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। ইন্টারমিডিয়াস মানে মাঝখানে। আবার সেই ভাস্টাস ইন্টারমিডিয়াসের উপরের দিকে থাকে রেকটাস ফিমোরিস। এই হচ্ছে চারটা পেশি, ঠিক আছে? তাহলে আই হোপ তোমরা ফিল করতে পারতেছো। তাহলে উরুর ভিতরের দিকে থাকে ভাস্টাস মিডিয়ালিস। মিডিয়ালিস মানে মিডিয়াল প্রান্ত বা ভিতরের প্রান্ত,
মিডিয়ালিস মানে মিডিয়াল প্রান্ত বা ভিতরের প্রান্ত। উরুর বাইরের দিকে বা পার্শ্বীয় প্রান্তে থাকে হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়। আর ভাস্টাস ইন্টারমিডিয়াস, এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস থাকে। ঠিক আছে, শেষ। আর ভাস্টাস ইন্টারমিডিয়াসের উপরে দেখে থাকে রেকটাস ফিমোরিস। তাহলে এই চারটা পেশি হাঁটুর প্রসারণে হচ্ছে কাজ করে, এই জন্য এগুলাকে প্রসারণ পেশি বলে। আর এই চারটাকে একত্রে বলা হয় কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রি মানে চার। ওকে, তাহলে এখন দেখো এই চারটা কেমনে হাঁটুকে সোজা করে। দেখো এই চারটা পেশি তোমার মোটামুটি হচ্ছে আমাদের স্টোনি চক্র থেকে উৎপত্তি লাভ করে আমাদের দেখো টিবিয়ার উপরের প্রান্ত পর্যন্ত হচ্ছে মোটামুটি বিস্তৃত। বিভিন্ন টেন্ডনের মাধ্যমে সে টিবিয়ার উপরের প্রান্ত পর্যন্ত হচ্ছে বিস্তৃত। তো দেখো আমাদের জিনিসটা যখন হাঁটু যখন সোজা হয়, হাঁটু যখন সোজা হচ্ছে দেখো এই পেশিগুলো কিন্তু সংকুচিত হচ্ছে। খেয়াল করে দেখো, ফিল করো, পেশিগুলো সংকুচিত হয়ে দেখো হাঁটুকে সামনের দিকে আগায় নিয়ে আসতেছে। কারণ এই পেশিগুলো যখন সংকুচিত হয় হাঁটুর উপরে টান পড়ে, টানের কারণে হাঁটু সামনের দিকে আসে, হাঁটু সোজা হয়ে যাচ্ছে। দেখছো অ্যামেজিং না? বায়োলজি দেখো, বুঝে বুঝে বায়োলজি পড়ো, এবং বায়োলজি পড়লে কিন্তু অবশ্যই তোমার সৃষ্টিকর্তার উপরে তোমার বিশ্বাসটা আরও গাঢ় হবে। যার একটা সাক্ষাৎ প্রমাণ হচ্ছে এই যে এখন তোমাদের সামনে দেখাচ্ছে যে কত নিখুঁতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখছো আরেকটা প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা প্রায় বলি ক্লাসে, কারণ বায়োলজি পড়াইতে গেলে এটা সবচেয়ে ভালো ফিল করা যায়। দেখো হাঁটু সোজা হচ্ছে, আমরা কোনো চিন্তাও করি না যে একটা হাঁটু আমরা কেমনে সোজা করি। দেখো এর পিছনেও কত নিখুঁত একটা সৃষ্টি দিয়ে দিছে আর কি আল্লাহ তাআলা, হ্যাঁ, যে নিখুঁতভাবে তৈরি করে দিয়েছে যে পেশিগুলা কিভাবে কাজ করতেছে। দেখো দেখো এই যে পেশিগুলা সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, টান পড়তেছে, হাঁটু সামনের দিকে আগে আসতেছে। দেখো পেশিগুলা সংকুচিত হচ্ছে, টান পড়তেছে হাঁটুর উপরে, হাঁটু সামনের দিকে আগে আসতেছে, হাঁটু সোজা হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে হাঁটুর প্রসারণে সেই চারটা পেশি কাজ করে। দেখছো, তাহলে হাঁটু বাঁকানো প্লাস সোজা করতে কত চমৎকারভাবে কাজ করতেছে। তাহলে এখন বলো কোয়াড্রিসেপস ফিমোরিস, যেই চারটা পেশিকে একত্রে আমরা কোয়াড্রিসেপস ফিমোরিস বলি, সেই চারটা পেশির নাম তাহলে মনে থাকবে না? ভিতরেরটা হচ্ছে মিডিয়ালিস, ল্যাটারাল মানে পার্শ্বে, তাহলে পার্শ্বেরটা হচ্ছে ল্যাটারালিস, আর দুইটার মাঝখানেটা ইন্টারমিডিয়াস, ইন্টার মানে মাঝখানে, ইন্টারমিডিয়াস। আর ইন্টারমিডিয়াসের উপরে থাকে হচ্ছে রেকটাস ফিমোরিস। শেষ, একবার ইজি। এখন আসো তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস, এই পেশিটাকে আসলে কি ধরনের পেশি বলে বলো তো? কোয়াড্রিসেপস ফিমোরিস এই পেশিটা হচ্ছে আসলে এক্সটেনসর পেশি। বলো তো এটা কেন এক্সটেনসর পেশি? কারণ এটা হাঁটুর জয়েন্টকে এক্সটেন্ড করে, এক্সটেনশন করে। দেখো হাঁটু আগে কোণের মান কম ছিল, দেখো দেখো আগে কোণের মান কম ছিল, দেখো আস্তে আস্তে কোণের মান কিন্তু বাড়তেছে। দেখছো কোণের মান বাড়তেছে। দেখো আগে কিন্তু কোণের মান কম ছিল, দেখো হাঁটু সোজা হওয়ার কারণে কোণের মান বাড়তেছে। তাহলে কোণের মান বাড়ানো মানে কি? এক্সটেন্ড করা, মানে এক্সটেনশন। তার মানে কোয়াড্রিসেপস ফিমোরিস হচ্ছে এক্সটেনসর পেশি হিসেবে কাজ করে, কারণ সে এক্সটেনশন করে কোণের মান বাড়ায় দিচ্ছে। তাহলে এই জন্য এটা এক্সটেনসর পেশি, চারটা পেশি। আর উল্টা হবে যদি তুমি চিন্তা করো যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি আর হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, এটা হচ্ছে ফ্লেক্সর পেশি। কেন ফ্লেক্সর পেশি? দেখো সে হাঁটুকে হচ্ছে বাঁকিয়ে কোণের মান কমাচ্ছে। দেখো হাঁটুকে বাঁকিয়ে আস্তে আস্তে কোণের মান কমায় দিচ্ছে, তাহলে ফ্লেকশন করতেছে। এই জন্য এগুলো হচ্ছে ফ্লেক্সর পেশি। ঠিক আছে, একবার ইজি, পারবে। তাহলে টেনশন নাই এগুলা নিয়ে, তাহলে এগুলা নিয়ে কোনো টেনশন নাই, সব কিছু আল্লাহর রহমতে হচ্ছে পারবা। ওকে, তাহলে আমরা এগুলো যদি পারি আর কি কোনো টেনশন আছে? আর কোনো টেনশনই নাই, আই গুস। ঠিক আছে, তাহলে পারা যাবে। এবার আসো হচ্ছে স্পেশাল কিছু পেশি আছে। তাহলে এগুলো তো আমরা পড়ায় ফেলছো। আচ্ছা, এখন একটা প্রশ্ন, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, একটা ফেমাস প্রশ্ন যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটা জিনিসটা কি? দেখো এটা খুবই ইজি। আমরা যখন একটা কনুইকে যখন বাঁকানোর সময় দেখো কি হচ্ছে, আমাদের বাইসেপস পেশিটা হচ্ছে সংকুচিত হচ্ছে, ট্রাইসেপস প্রসারিত হয়ে ট্রাইসেপসে টান পড়তেছে। আবার দেখো আমরা যখন কনুইটাকে সোজা করি, আমাদের ট্রাইসেপস আস্তে আস্তে ছোট হচ্ছে, আমাদের বাইসেপস প্রসারিত হয়ে বাইসেপসে টান পড়তেছে। তার মানে সবসময় পেশিতে হচ্ছে টান পড়ে, পেশি টানের মাধ্যমে কাজ করে। যেমন এই ছবিটাতেও দেখো, এই যে এই ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবা। দেখো এই যে এই পেশিটা যখন সংকুচিত হয় তখন এই পেশিটায় টান পড়ে, টানের কারণে কিন্তু হাঁটুটা সামনের দিকে যাচ্ছে। তার মানে পেশিতে হচ্ছে অলওয়েজ টান পড়ে, কিন্তু পেশি কখনো ধাক্কা দিয়ে কাজ করে না। পেশি অলওয়েজ টানের মাধ্যমে কাজ করে, যে পেশি সংকুচিত হচ্ছে, টান পড়ছে, হাঁটু সোজা হয়ে গেছে। বা পিছনের দিকের পেশিগুলা দেখো, পিছনের দিকের পেশিগুলো হচ্ছে সংকুচিত হয়েছে। দেখো এই যে পিছনের দিকের পেশিগুলা সংকুচিত হয়েছে, টান পড়ছে, হাঁটু বাঁকা হয়ে গেছে। তাহলে পেশিতে সবসময় টান পড়ে, কিন্তু পেশি কখনো ধাক্কা দেয় না। ঠিক আছে, ওকে। এটা যদি পরীক্ষায় আসে লিখতে পারবা না, এটাই লিখবা যে কনুইকে বাঁকিয়ে যখন সম্মুখ বাহুকে ঊর্ধ্ব বাহুর কাছাকাছি নিয়ে আসা হয় তখন বাইসেপস সংকুচিত হয়,
ট্রাইসেপস প্রসারিত হয়ে টান পড়ে। আবার যখন হচ্ছে ট্রাইসেপস মানে কনুইকে যখন সোজা করা হয় তখন ট্রাইসেপস সংকুচিত হয়, বাইসেপস প্রসারিত হয়ে টান পড়তেছে। তার মানে পেশি সবসময় টানের মাধ্যমে কাজ করে, পেশি কখনো ধাক্কা দিয়ে কাজ করে না, এই জন্য পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এরকম একটা প্রশ্ন আসতে পারে সৃজনশীলের খতে, যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আই হোপ তোমরা এখন লিখে ফেলতে পারবা নিজেরাই। পেশিতে, কারণ তুমি দেখতেছো যে অলওয়েজ পেশিগুলো সংকুচিত হচ্ছে, তোমরা অ্যানিমেশন দিয়ে ফিল করতেছো যে পেশিগুলো অলওয়েজ সংকুচিত হচ্ছে। দেখো সংকুচিত হয়ে টান পড়তেছে, পেশিগুলায় টান পড়তেছে কিন্তু সে ধাক্কা দিচ্ছে না, ধাক্কা দিয়ে কোনো কাজ করতেছে না, পেশিটা সংকুচিত হয়েছে, টান পড়ছে, এই জন্য কনুইটা হচ্ছে বেঁকে গেছে। আবার ট্রাইসেপস দেখো সংকুচিত হচ্ছে, দেখো এটা আরো ভালো মতো বোঝা যায়। দেখো ট্রাইসেপস সংকুচিত হচ্ছে, টান পড়ছে, কনুই হচ্ছে সোজা হয়ে গেছে। দেখছো, এই যে দেখো ট্রাইসেপস সংকুচিত হয়ে টান পড়ে, কনুই সোজা হয়ে যায়। তাহলে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। যদি পরীক্ষায় আসে পারবে। পারবা। আচ্ছা, এবার আসা হচ্ছে আরো কিছু স্পেশাল পেশি আছে, সেই স্পেশাল পেশিগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা তো প্রথমেই আসো সেই স্পেশাল পেশিগুলোর মধ্যে ঐচ্ছিক পেশির কিছু কাহিনী আছে। ঠিক আছে, ঐচ্ছিক পেশির হচ্ছে তোমার কিছু স্পেশাল কাহিনী আছে, আমরা একটু দেখে তারপরে হচ্ছে আমরা আজকের ক্লাসটা হাড্ডি ভাঙ্গা একটু পড়াবো, আর হচ্ছে তোমার লিভারটা একটু হালকা দেখাবো। ঠিক আছে, এখন আসা হচ্ছে ঐচ্ছিক পেশির মধ্যে, তাহলে ফ্লেক্সর তো আমরা বলে ফেলছি, ফ্লেক্সর পেশি, বাইসেপস হচ্ছে একটা ফ্লেক্সর পেশি কারণ সে ফ্লেকশন করতেছে, আর ট্রাইসেপস হচ্ছে এক্সটেনশন করতেছে, কনুইটাকে মানে সোজা করে কোণের মান বাড়াচ্ছে, এক্সটেনশন করতেছে, তাহলে ট্রাইসেপস হচ্ছে এক্সটেনশন পেশি। আচ্ছা, এবার আসা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। ঠিক আছে, অ্যাবডাক্টর পেশি আর একটা হচ্ছে অ্যাডাক্টর পেশি। আচ্ছা, অ্যাবডাকশন মানে কি? আচ্ছা, অ্যাবডাকশন মানে কাউকে তুলে নিয়ে যাওয়া। এই যে কাউকে যে কিডন্যাপ করে, হ্যাঁ, কিডন্যাপের আরেকটা ভালো ইংলিশ হচ্ছে অ্যাবডাকশন করা। অ্যাবডাকশন মানে কাউকে তুলে নিয়ে যাওয়া। বলো, তুমি যখন কাউকে তুলে নিয়ে যাও, তার মানে তুমি তাকে তুলে নিয়ে কোথায় চলে যাও? দূরে চলে যাও। সেমভাবে আমাদের এই হাতটা আমি তুলে নিয়ে মনে করো আমাদের দেহ থেকে দূরে সরায় নিয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে অ্যাবডাকশন করতেছে। দেখো, অ্যাবডাকশন মানে কাউকে তুলে নিয়ে যাওয়া। কাউকে তুলে নিয়ে যাওয়া মানে কি? তুমি তাকে দূরে নিয়ে যাচ্ছ। সেমভাবে দেখো আমাদের এই হাতটা আমরা আমাদের দেহ থেকে দূরে নিয়ে যাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় অ্যাবডাকশন। এই মুভমেন্টটাকে বলা হয় অ্যাবডাকশন। এই যে হাতটা আগে দেহের কাছে ছিল, দেহের সাথে লাগানো ছিল, দেখো আমি দূরে নিয়ে যাচ্ছি, অ্যাবডাকশন করতেছি, অ্যাবডাকশন। আর অ্যাডাকশন তো বুঝতেই পারতেছো, অ্যাডাকশন শব্দটা আসছে অ্যাডিকশন থেকে। অ্যাডিকশন মানে কি? কোনো কিছুর প্রতি আকর্ষণ, যে ভাই আমার অনেক ফোন অ্যাডিকশন আছে, আমি খালি ফোনের কাছে কাছে থাকতে পছন্দ করি, তাহলে অ্যাডিকশন মানে আকর্ষণ, তার মানে তুমি এই জিনিসটার কাছে কাছে থাকতে পছন্দ করো, তার মানে অ্যাডাকশন মানেও সেম। অ্যাডাকশন মানে হাতকে দেহের কাছাকাছি নিয়ে আসারে বলা হয় অ্যাডাকশন। ওই যে অ্যাডিকশন থেকে আসছে। অ্যাডিকশন মানে তুমি ফোনের অ্যাডিকশন আছে, ফোনটাকে কাছে কাছে নিতে পছন্দ করো। ঠিক সেমভাবে হাতের অ্যাডাকশন হচ্ছে হাতকে তোমার দেহের কাছে নিয়ে আসা হচ্ছে অ্যাডাকশন। তাহলে হাতকে অ্যাবডাকশনে সাহায্য করে হচ্ছে ডেলটয়েড পেশি। এই যে এইদিকে থাকে ডেলটয়েড পেশি, যেখানে আমরা টিকা দেই। আমরা টিকা দেই না, ছোটবেলায় টিকা দিছি না, যেই পেশিটাই, এই পেশিটাই হচ্ছে ডেলটয়েড পেশি। এই ডেলটয়েড পেশিটা হচ্ছে অ্যাবডাকশন পেশি হিসেবে কাজ করে, অর্থাৎ এই পেশিটার কারণেই আমরা আমাদের হাতকে দেহ থেকে দূরে সরায় নিতে পারতেছি। দেখো, যে আমরা আমাদের হাতকে দেহ থেকে দূরে সরায় নিতে পারতেছি এই পেশির কারণে, এই জন্য ডেলটয়েড পেশি হচ্ছে অ্যাবডাকশন পেশি। দেখো এই যে ডেলটয়েড, দেখো ডেলটয়েড পেশির কারণে দেখো অ্যাবডাকশন হচ্ছে। ওই যে অ্যাবডাকশন মানে কাউকে তুলে নিয়ে যাওয়া, মানে হাতটাকে তুলে আমি দেহ থেকে দূরে নিয়ে যাচ্ছি, তাহলে ডেলটয়েড পেশি হচ্ছে অ্যাবডাকশন পেশি। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে অ্যাডাকশন পেশি। তাহলে অ্যাডাকশন হচ্ছে উল্টা, অ্যাডাকশন হচ্ছে উল্টা, মানে কাছে নিয়ে আসবো, অ্যাডিকশন কাছে নিয়ে আসবো। তাহলে অ্যাডাকশন পেশি হিসেবে কাজ করে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। দেখো এই যে ল্যাটিসিমাস ডরসি পেশিটা হচ্ছে অ্যাডাকশন করে। দেখো এই যে ল্যাটিসিমাস ডরসি, এই যে এই পেশিটা, দেখো দেখো হাতটাকে যখন আমি অ্যাডাকশন করতেছি, অর্থাৎ হাতকে যখন দেহের কাছে নিয়ে আসতেছে, দেখো ল্যাটিসিমাস ডরসি পেশিটা সংকুচিত হচ্ছে, হয়ে ওটাকে টান দিচ্ছে। দেখো আবার ফিল করো, দেখো ল্যাটিসিমাস ডরসির একটা প্রান্ত হচ্ছে এখানে যুক্ত আছে, দেখছো ল্যাটিসিমাস ডরসি পেশির দেখো একটা প্রান্ত এখানে যুক্ত আছে, দেখো এটা সংকুচিত হয়ে টান দিচ্ছে, এই কারণে হাতটা কাছে চলে আসতেছে, অ্যাডাকশন হচ্ছে। আবার দেখো দেখো এই যে সংকুচিত হচ্ছে, টান পাইছে, হাতটা হচ্ছে আবার কাছে চলে আসতেছে, মানে অ্যাডাকশন হচ্ছে। ল্যাটিসিমাস ডরসি হচ্ছে এই জন্য অ্যাডাক্টর পেশি হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে কি পারা যাবে?
এবার আসো আরো কিছু কিছু কাহিনী আছে। এবার আসো হচ্ছে একটা পেশি হচ্ছে তোমার ম্যাসেটর পেশি, ম্যাসেটর পেশি আর ডিপ প্রেশর পেশি আছে, লিভেটর পেশি, আরেকটা হচ্ছে তোমার ডিপ প্রেশর পেশি। তো লিভাটর মানে হচ্ছে, দেখো আমি এগুলো সবই পড়ায় তারপরে এক্সাম্পলগুলো খাতে লিখে দিব। লিভাটর, লিভাটর মানে লিভেট করা, লিভেট মানে হচ্ছে কাউকে উপরের দিকে তোলা। দেখো আমাদের যে ম্যাসেটর, যে এখানে একটা পেশি আছে গালের দিকে, এই যে গালের দিকে এই জায়গাটা একটা পেশি আছে ম্যাসেটর পেশি। ম্যাসেটর পেশি হচ্ছে আমাদেরকে খাবার চিবাইতে সাহায্য করে। এই যে আমরা মুখে খাবার নিয়ে খাবার চিবাই না, সেই শক্তিটা আসে হচ্ছে ম্যাসেটর পেশি থেকে, গালের পেশি থেকে। এই যে ম্যাসেটর পেশি, দেখো তোমরা খেয়াল করো আমাদের নিম্ন চোয়ালকে দেখো উপরের দিকে তুলতে সাহায্য করতেছে এই পেশিটা, এবং দেখো এই পেশিটা কিন্তু সংকুচিত হচ্ছে, দেখো সংকুচিত হয়ে টান দিচ্ছে, টান দেওয়ার কারণে আমাদের নিম্ন চোয়ালটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার দেখো সংকুচিত হচ্ছে, টান দিচ্ছে, নিচের জিনিসটা উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাসেটর পেশি। তাহলে ম্যাসেটর পেশি এই কারণে হচ্ছে লেভাটর পেশি হিসেবে কাজ করে। লেভাটর মানে কোনো কিছুকে লেভেল করা, উপরের দিকে তোলা, লেভাটর পেশি। আর এর উল্টা কাজটা ডিপ্রেশর পেশি। ডিপ্রেশর পেশি এটা হচ্ছে ডিপ্রেস করে। ডিপ্রেস মানে কি, কোনো কিছুকে নিচের দিকে নামায় দেয়। আমরা বলি না ভাই আমি অনেক ডিপ্রেশনে আছি, মানে কি আমি অনেক হতাশা, মানে নিচের দিকে আছি, অবস্থা খারাপ, নিচে আছি, ডিপ্রেশনে আছি। আচ্ছা তাহলে ডিপ্রেসর পেশি মানে হচ্ছে কোনো কিছুকে ডিপ্রেস করা, নিচে নামায় দেওয়া। তাহলে ডিপ্রেসর পেশি হিসেবে কাজ করে হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি। তাহলে ডিপ্রেসর পেশি হিসেবে কাজ করে হচ্ছে তোমার ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি। তাহলে ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি হচ্ছে ডিপ্রেসর পেশি হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে ডিপ্রেসর পেশি হচ্ছে তোমার ডিপ্রেসর মানে নিচের দিকে নামাইতে সাহায্য করে। ডিপ্রেসর ম্যান্ডিবুলার একটা পেশি আছে, এটা হচ্ছে ম্যান্ডিবলকে নিচের দিকে নামাইতে সাহায্য করে। মানে এই যে আমার মুখ বন্ধ আছে, এখন আমি ম্যান্ডিবলটাকে নিচের দিকে নামাবো, দেখো এই যে নিচের দিকে নামাইলাম, তাই না? বুঝছো, মুখ বন্ধ আছে, নিচের দিকে নামাচ্ছি, এই যে ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি, ওটার নামই হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি। তাহলে কি বুঝতেছো? ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি মানে ডিপ্রেশন করে, নিচের দিকে নামায়, অর্থাৎ এই পেশিটা আমাদের এই যে ম্যান্ডিবলকে নিচের দিকে নামায় আর কি, ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি। তাহলে হয়ে গেল, ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি ডিপ্রেশন করে মানে নিচের দিকে নামায়। ম্যাসেটর পেশি হচ্ছে লিভেট করে, লিভেট মানে উপরের দিকে তোলা, তার মানে এই পেশিগুলো সংকুচিত হয়ে নিচের চোয়ালকে উপরের দিকে তুলতেছে, লিভেট করতেছে, হচ্ছে ম্যাসেটর পেশি। দুইটা গেল। তারপরে হচ্ছে বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি, কোণের মান কমায় দেয়। ট্রাইসেপস হচ্ছে এক্সটেনসর পেশি, কোণের মান বাড়ায় দেয়, এগুলো তো বলেই ফেলছি। তারপরে অ্যাবডাকশন মানে কাউকে তুলে নিয়ে যাওয়া, তাহলে আমাদের হাতকে দেহ থেকে তুলে নিয়ে যাওয়াটা হচ্ছে অ্যাবডাকশন। এখানে কাজ করে হচ্ছে এই যে ডেলটয়েড পেশি, হচ্ছে অ্যাবডাকশন পেশি। তাহলে অ্যাবডাকশন পেশি হচ্ছে ডেলটয়েড, লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখতে পারো, এগুলো বইও আছে। তাহলে অ্যাবডাকশন পেশি হচ্ছে তোমার ডেলটয়েড পেশি। আর আরেকটা হচ্ছে অ্যাডাকশন। অ্যাডাকশন শব্দটা মনে রাখবে, অ্যাডিকশন, অ্যাডিকশন মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ, মানে কাছে চলে আসা। ফোন অ্যাডিকশন, ফোনের কাছে কাছে থাকতে ভালো লাগে, এরকম অ্যাডাকশন মানে হাতকে দেহের কাছে নিয়ে আসা হচ্ছে অ্যাডাকশন। তাহলে অ্যাডাকশন হিসেবে কাজ করে কোন পেশি? অ্যাডাকশন হিসেবে হচ্ছে তোমার কাজ করে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি, এটা মনে রাখার একটা কাহিনী আছে। গ্রামেগঞ্জে একটা মাছ পাওয়া যায়, আমি এমনি মনে রাখতাম, গ্রামেগঞ্জে একটা মাছ পাওয়া যায়, সেই মাছের নাম হচ্ছে লইট্টা মাছ। আমি এটা মনে রাখতাম, লইট্টা মাছ ধরছি, লইট্টা মাছ ধরছি, ল্যাটিসিমাস ডরসি, লইট্টা মাছ ধরছি, ল্যাটিসিমাস ডরসি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডাকশন পেশি হিসেবে কাজ করে। ঠিক আছে, ওই যে এই পেশিটা, এই যে লইট্টা মাছ ধরছি মানে ল্যাটিসিমাস ডরসি, অ্যাডাকশন, দেহের কাছে নিয়ে আসতেছে হাতকে, অ্যাডাকশন, অ্যাডিকশন থেকে আসছে। ঠিক আছে, পারা যাবে। আরেকটা পেশি আছে রোটেটর পেশি। রোটেটর হচ্ছে আমাদের ফিমারকে ঘুরাইতে সাহায্য করে। তোমরা খেয়াল করে দেখো, আমরা আমাদের পা নিয়ে কিন্তু পাটাকে ঘুরাইতে পারি না। আমরা এক পায়ের উপরে ভর দিয়ে, দেখো আমি তো এখানে আসলে দেখানো পসিবল না, তার যদি দেখাইতে পারি, দেখো এক পায়ের উপরে ভর দিয়ে আরেক পায়ে ঘুরাইতেছি, দেখো এই যেভাবে দেখতেছো, এটা হচ্ছে এই যে রোটেশন করতেছি, ঘুরাচ্ছি, দেখছো? তাহলে আমরা কিন্তু এই পেশির সাহায্যে রোটেশন করতে পারি, ঘুরাইতে পারি। আমি কি দেখাইতে পারছি? জানি না ক্যামেরায় আসলে এটা আসছে কিনা, আমি বলতে পারতেছি না। এই যে রোটেশন, পা ঘুরাইতেছি, রোটেশন করতেছি, ফিমারকে ঘুরাচ্ছি, কোনো কিছুকে ঘুরানো মানে হচ্ছে রোটেশন। ঠিক আছে,
হ্যাঁ দেখাইতে পারছি, রোটেশন। এই রোটেশন মানে কোনো কিছুকে ঘুরানো। তাহলে যেই পেশিটা এরকম ফিমারকে ঘুরাইতে সাহায্য করে, এইমাত্র আমি যে কাজটা করলাম ফিমারকে ঘুরাইলাম, সেই পেশিকে বলা হয় রোটেটর পেশি। রোটেটর পেশি রোটেশন করে। রোটেশন মানে ঘুরানো কোনো কিছুকে, এরকম রাউন্ড ঘুরানো, রাউন্ড মানে বৃত্তের মতো কোনো কিছুকে ঘুরানো মানে রোটেশন। তাহলে যেই পেশি এই কাজটা করে তাকে বলা হয় রোটেটর পেশি। এই রোটেটর পেশি হিসেবে কাজ করে হচ্ছে পাইরিফর্মিস পেশি। এগুলো এমসিকিউতে আসে। তাহলে পাইরিফর্মিস হচ্ছে এই কাজটা করে। তাহলে পাইরিফর্মিস পেশি হচ্ছে রোটেটর পেশি হিসেবে কাজ করে। ওকে, তাহলে এগুলা পারবা, আর কিছু লাগবে না। এবার আসা হচ্ছে লিভারের প্রকারভেদ। আচ্ছা, লিভার হচ্ছে, এটা ফিজিক্সে পড়বা, বাট এটা হচ্ছে আসলে বায়োলজিতেও আছে। লিভার মানে হচ্ছে আমাদের শরীরকে তুমি একটা লিভারের মতো হচ্ছে চিন্তা করতে পারো। অর্থাৎ আমাদের শরীরকে ব্যবহার করে এই যে আমরা অনেক কিছু জিনিসকে হচ্ছে নিচ থেকে উপরের দিকে তুলি। তাহলে এই যে কোনো একটা জিনিসকে নিচ থেকে উপরের দিকে তুলতে বা বিভিন্ন রকমের কাজ করতে মেশিনে একটা সিস্টেম আছে, যেই সিস্টেমটাকে বলা হয় লিভার। তো আমাদের শরীরটাও কিন্তু আসলে একটা মেশিনের মতো। সো দেখা যায় আমরা আমাদের শরীরকে ইউজ করে কোনো জিনিসকে যে উপরের দিকে তুলতেছি, ওয়েট তুলতেছি, কোনো কিছুকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে নামাচ্ছি, মানে কাজ করতেছি। আমাদের শরীরটাও কিন্তু আসলে একটা মেশিনের মতো কাজ করে। এটাকে এই জন্য ওই মেশিনের সাথে তুলনা করে হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ সঞ্চালনটাকেও লিভারের সাথে তুলনা করা হয়েছে। এই লিভারটা আসলে ফিজিক্সে পড়ার কথা, বলবিদ্যার একটা জিনিস, বাট এটা আমাদের মেশিনের সাথে জড়িত। বাট আমাদের শরীরটাও একটা মেশিনের সাথে তুলনা করে আমাদের শরীরেও এরকম বিভিন্ন ধরনের লিভার দেখা যায়। তো মানব দেহে এরকম 4 ধরনের লিভার আছে, জাস্ট দেখলেই হবে। এখন প্রথমে আসো, লিভারের 4টা অংশ আছে। প্রত্যেকটা লিভারের অংশ আছে কয়টা? 4টা। একটা অংশকে বলা হয় ভার, মানে লিভারের সাহায্যে তুমি যদি কোনো জিনিসকে উপরের দিকে তুলো, যেই বস্তুটাকে উপরের দিকে তুলতেছো, ধরে যে আমি কলমটাকে উপরের দিকে তুলতেছি, তাহলে সেই বস্তুর ওজনকে তোমার বলা হয় ভার। ভার মানে ওজন। তাহলে লিভারের সাহায্যে কোনো বস্তুকে উপরের দিকে তুললে সেই বস্তুর ওজনকে আমরা ভার বলি, ওজন বা ভার। আর যেই হাড্ডি মাঝখানে কাজ করতেছে সেই হাড্ডিটাকে বলা হয় লিভার বাহু। তাহলে লিভার বাহু হিসেবে হাড্ডি কাজ করে। পিভট, আরেকটা অংশের নাম হচ্ছে পিভট। পিভট হিসেবে কাজ করে হচ্ছে জয়েন্ট। জয়েন্টগুলো হচ্ছে পিভট হিসেবে কাজ করে। আর পেশির মাধ্যমে আমরা যে শক্তি প্রয়োগ করি, পেশির মাধ্যমে আমরা যে শক্তি প্রয়োগ করে কোনো জিনিসকে উপরের দিকে তুলতেছি, এটাকে তোমার বলা হয় প্রচেষ্টা। তাহলে কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি। আমরা লিভারের মাধ্যমে যেই জিনিসটাকে উপরের দিকে তুলতেছি তাদের ওজনকে তোমার বলা হয় ভার। আর হাড্ডিটারে বলা হয় লিভার বাহু। পিভট হচ্ছে জয়েন্টটা। আর পেশির মাধ্যমে যেই শক্তি দিচ্ছি, পেশির মাধ্যমে যেই ফোর্স দিচ্ছি, সেই ফোর্সটাকে তোমার বলা হয় হচ্ছে প্রচেষ্টা। পেশির মাধ্যমে যেই ফোর্স দিচ্ছি সেই ফোর্সকে বলা হয় প্রচেষ্টা। তো লিভার বাহু, পিভট, ভার, প্রচেষ্টা, এই 4টা জিনিস আছে। এখন আসো মানব দেহে। তাহলে মানব দেহে হচ্ছে 4 ধরনের লিভার আছে। সেই 4 ধরনের লিভার হচ্ছে আবার ডিপেন্ড করে ভার, পিভট এবং প্রচেষ্টা এটা কোথায় আছে তার উপর নির্ভর করে হচ্ছে মানব দেহে 4 ধরনের লিভার আছে। আগে আসো আমরা একটা মেশিন দিয়ে বর্ণনা করি। কাঁচি হচ্ছে তোমার প্রথম শ্রেণীর লিভার। কাঁচি হচ্ছে তোমার কি প্রথম শ্রেণীর লিভার। কেন? কারণ দেখো, একটা কাঁচি বা কেচি, দেখো কেচি দিয়ে কিন্তু আমি কোনো জিনিসকে উপরের দিকে তুলতে পারি। ধরো এই যে কেচি দিয়ে আমি একটা জিনিসকে উপরের দিকে তুললাম, তাহলে কেচি বা কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এই ক্ষেত্রে দেখো, যেই বস্তুটাকে আমরা উপরের দিকে তুলতেছি সেই বস্তুর ওজন হচ্ছে ভার, তাহলে সেটা হচ্ছে ভার। আর কেচির যে জয়েন্টটা, সেই জয়েন্টটা হচ্ছে পিভট। তাহলে এই ক্ষেত্রে পিভট থাকে হচ্ছে মাঝখানে। দেখো, পিভট থাকে মাঝখানে, এক পাশে থাকে হচ্ছে ভার আর আরেক পাশে থাকে হচ্ছে প্রচেষ্টা। প্রচেষ্টা মানে যেই বল প্রয়োগ করতেছি আমরা, কাঁচির হাতলের মধ্যে কিন্তু আমরা বল প্রয়োগ করি। তাহলে দেখো, এখানে থাকে হচ্ছে প্রচেষ্টা, এখানে থাকে হচ্ছে ভার, আর পিভট থাকে হচ্ছে মাঝখানে। তাহলে যেই লিভারে পিভট মাঝখানে থাকে আর ভার এবং প্রচেষ্টা 2 প্রান্তে থাকে তাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। তো মানব দেহে এরকম হচ্ছে তোমার প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, এর উদাহরণ হচ্ছে মাথাকে যদি মাথা এবং প্রথম যে সার্ভাইকাল কশেরুকা, যেটাকে বলা হয় অ্যাটলাস, সেই মাথা এবং অ্যাটলাসের হচ্ছে তোমার মধ্যকার যে জয়েন্টটা, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার হিসেবে হচ্ছে কাজ করে। অর্থাৎ আমাদের মাথার সাথে দেখো, আমাদের মাথা, এই যে মাথার সাথে আমাদের ঘাড়ের দিকে হচ্ছে তোমার প্রথম যে সার্ভাইকাল কশেরুকা, বলো তো প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম কি? অ্যাটলাস। তাহলে মাথা এবং অ্যাটলাসের যে সংযোগ স্থলটা বা যে জয়েন্টটা, মাথা এবং অ্যাটলাসের যে জয়েন্টটা, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করে মানব দেহে। কেমনে কাজ করে? কারণ তুমি জেনে ফেলছো প্রথম শ্রেণীর লিভারে পিভট থাকে হচ্ছে মাঝখানে। এটা মনে রাখার টেকনিকটা কি? পতে প্রথম, পতে হচ্ছে পিভট, এমনি মনে রাখতাম, পতে প্রথম, পতে পিভট।
তাহলে পিভট থাকে হচ্ছে মাঝখানে। তাহলে মাথার সাথে অ্যাটলাসের সংযোগস্থল প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। কেমনে কাজ করে? ধরো আমি এখন একটা এক্সাম্পল দিই। আমার মাথা এরকম ঝুঁকে গেছে, হঠাৎ করে মাথা সোজা করলাম, দেখো মাথা ঝুঁকে আছে, হঠাৎ করে আমি মাথাটাকে সোজা করলাম। তাহলে সোজা করলে কি হবে? দেখো মাথার যে ওজনটা এটা তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে ভার, ওজন মানে ভার, তাহলে ভার একদিকে কাজ করতেছে। আমার জয়েন্ট আছে, দেখো মাথার সাথে অ্যাটলাসের জয়েন্টটা কিন্তু এই জায়গাটায়, তাহলে পিভট হচ্ছে মাঝখানে, জয়েন্ট মানে পিভট মাঝখানে, আর পুরো মাথার ওজনটা কিন্তু সামনের দিকে, তার মানে ভার এক পাশে, পিভট মাঝখানে। আর মাথাটাকে যখন আমি সোজা করি বা উপরের দিকে তুলি, যেই শক্তিটা আসতেছে বা যেই বলটা আসতেছে, এই বলটা কিন্তু পিছন দিয়ে আসতেছে, এই বলটা কিন্তু আসলে পিছন দিয়ে আসতেছে, মানে প্রচেষ্টা, পেশি, ঘাড়ের পিছনের পেশি, এখান থেকে কিন্তু ফোর্সটা আসতেছে, তাহলে এটা হচ্ছে প্রচেষ্টা। তাহলে কি আমি বুঝাইতে পারছি? খুব সিম্পল। এরকম ঝুঁকে আছে মাথাটা, মাথা সোজা করলাম, ঝুঁকে আছে, মাথা সোজা করলাম, তাহলে কি হইলো? মাথা সোজা করলে কি হইলো? দেখো মাথার পুরো ওজন বা ভার নিচের দিকে, মানে এক পাশে। পিভট, জয়েন্টটা হচ্ছে মাঝখানে, আর পেশির মাধ্যমে শক্তি বা বল আসতেছে, সেই বলটা কিন্তু পিছনের দিকে, কারণ পেশি থাকে কিন্তু ঘাড়ের পেশি পিছন দিকে আছে, এটার মাধ্যমে বল বা শক্তি আসছে। তাহলে দেখো জয়েন্ট মাঝখানে মানে পিভট মাঝখানে, এক পাশে ভার আর এক পাশে প্রচেষ্টা, তাহলে এই জন্য এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারে মনে রাখবা, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় প্রথম শ্রেণীর লিভারে, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে তুমি এই জিনিসটা হচ্ছে পাবা। এবার আসা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল হচ্ছে ঠেলা গাড়ি। দেখো ঠেলা গাড়ি তোমরা খুব সবাই দেখছো, ঠেলা গাড়িতে একজন লোক থাকে পিছন দিকে, সে পিছন দিয়ে বল দিচ্ছে, তাহলে প্রচেষ্টা হচ্ছে পিছন দিক থেকে কাজ করে, মানে পিছন বলতে যে কোনো এক পাশে হচ্ছে প্রচেষ্টা। আর ঠেলা গাড়ির বিপরীত প্রান্তে থাকে হচ্ছে জয়েন্টটা, অর্থাৎ চাকার সাথে ঠেলা গাড়ির পুরো অংশটা একটা জয়েন্টের মাধ্যমে যুক্ত, এটা হচ্ছে পিভট। তাহলে পিভট থাকে হচ্ছে এক পাশে, প্রচেষ্টা থাকে হচ্ছে আরেক পাশে, আর ওজনটা থাকে হচ্ছে মাঝখানে, মানে ভার থাকে হচ্ছে মাঝখানে। তাহলে এবার ভার মাঝখানে, পিভট এক পাশে, প্রচেষ্টা আরেক পাশে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে? আচ্ছা, মানব দেহে দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল হচ্ছে পায়ের আঙ্গুলের ডগায়। তুমি যদি পায়ের আঙ্গুলের ডগায়, ধরো এটা হচ্ছে মেঝে, তুমি পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে যদি উপরের দিকে দাঁড়াও, এই যে আমি এইটুকু ওয়েট আছে, দেখো এখানে পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়াবো, দেখো এই যে পায়ের আঙ্গুলের ডগায় এরকম ভর দিয়ে দাঁড়াইলে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? দেখো তুমি যখন পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়াও, তখন আঙ্গুলের যে জয়েন্টগুলা, পায়ের আঙ্গুলের যে জয়েন্টগুলা, সেই জয়েন্টগুলো হচ্ছে পিভট, তাহলে পিভট হচ্ছে এক পাশে। আর তুমি যখন পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়াও, তোমার যে ফোর্সটা বা যে বলটা কাজ করে, সেই বলটা কিন্তু পায়ের পিছনের পেশিগুলা হচ্ছে বল দেয়। দেখো ফিল করো, পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়াও, সবাই দাঁড়াইলেই দেখবা তোমার ফোর্সটা কিন্তু পিছন দিয়ে আসতেছে, এটা নিজেই ফিল করতে পারবা, পেশিগুলা ফোর্স দিচ্ছে, দেখবা ব্যথা করতেছে পেশিগুলা। অনেকক্ষণ পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়ালে দেখবা যে পায়ের পিছনে ব্যথা পাওয়া যাচ্ছে। কেন? কারণ পায়ের পিছনের পেশিগুলা হচ্ছে এখানে বল প্রয়োগ করে তোমার তুলে রাখতে সাহায্য করতেছে। তাহলে এই ক্ষেত্রে পায়ের পিছনের পেশিগুলা হচ্ছে বল প্রয়োগ করছে, তার মানে প্রচেষ্টা থাকে হচ্ছে পিছনে, মানে এক পাশে, পিভট থাকে আরেক পাশে, আর পুরা দেহের ওজনটা থাকে হচ্ছে মাঝখানে। পুরা দেহের ওজনকে তুমি উপরের দিকে তুলছো, তাহলে ভার থাকে হচ্ছে মাঝখানে, তাহলে ভার হচ্ছে মাঝখানে, এক পাশে প্রচেষ্টা আরেক পাশে পিভট, তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। আর এবার আসো তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল হচ্ছে নেল কাটার। নেল কাটার হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারে দেখো, নেল কাটার দিয়ে যখন আমরা কোনো নেল কাটি বা কোনো কিছু করি, তখন আমরা কিন্তু এই বরাবর বল প্রয়োগ করি, এই বরাবর চাপ দিই, তাহলে এবারে প্রচেষ্টা থাকে হচ্ছে মাঝখানে, প্রচেষ্টা থাকে হচ্ছে মাঝখানে। দেখো জয়েন্ট হচ্ছে এটা, পিভট থাকে এক পাশে, আর এই নেল কাটারের মধ্যে ধরো আমি কোনো বস্তু রাখলাম, তাহলে বস্তু থাকে হচ্ছে সামনে, মানে ভার থাকে সামনে, তাহলে ভার থাকে এক পাশে, প্রচেষ্টা থাকে হচ্ছে আরেক পাশে, আর মাঝখানে হচ্ছে বল প্রয়োগ করি। নেল কাটার কিন্তু আমরা এইভাবে নেল কাটি, মাঝখানে বল প্রয়োগ করি, মাঝখানে চাপ দিই কিন্তু, তাহলে প্রচেষ্টা থাকে হচ্ছে মাঝখানে, এক পাশে থাকে হচ্ছে তোমার কি ভার, আরেক পাশে থাকে হচ্ছে তোমার পিভট। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। তার মানে তৃতীয় শ্রেণীর লিভারের প্রচেষ্টা থাকে হচ্ছে মাঝখানে। তো মানব দেহে তৃতীয় শ্রেণীর লিভার এগুলো অনেক পাওয়া যায়, যেমন একটা ভাঁজ করা বাহু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। মনে করো তুমি একটা বাহুকে ভাঁজ করে মনে করো একটা জিনিস উপরের দিকে তুলতেছো, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কেমনে? তুমি একটা জিনিসকে উপরের দিকে তুলতেছো, তো মানে ভার হচ্ছে এক পাশে,
আর তোমার এবার দেখো তোমার কনুইয়ের যে জয়েন্টটা তুমি নিজেই ফিল করো, জয়েন্টটা কিন্তু পিছনের দিকে, দেখো কনুই জয়েন্ট পিছনের দিকে, তাহলে পিভট পিছনের দিকে, ভার হচ্ছে সামনে। আর যখন তুমি জিনিসটাকে উপরের দিকে তুলতেছো তোমার পেশি পেশি মাঝখান থেকে বল প্রয়োগ করতেছে, তাহলে প্রচেষ্টা হচ্ছে পেশি থেকে আসতেছে, কারণ পেশিগুলো থেকে কিন্তু তোমার বল আসবে। আমাদের শরীরের সমস্ত বল প্রয়োগ হয় কিসের মাধ্যমে? পেশির মাধ্যমে। তাহলে পেশিগুলো থেকেই বল বা প্রচেষ্টা আসতেছে, তাহলে প্রচেষ্টা থাকে হচ্ছে মাঝখানে, এক পাশে থাকে হচ্ছে ভার, আর জয়েন্ট থাকে কিন্তু একবার অপোজিটে। দেখো তুমি নিজে ফিল করো, তুলো, দেখো জয়েন্টটা কিন্তু একবারে পিছনে, কিন্তু জয়েন্ট, তাহলে পিভট হচ্ছে একবারে পিছনে, এক পাশে পিভট, ভার এক পাশে, আর বল প্রয়োগ করতেছে মাঝখানের পেশি দিয়ে, মানে এটা একটু সামনের পেশি দিয়ে। তাহলে প্রচেষ্টা মাঝখানে, পিভট এক পাশে, ভার আর এক পাশে, তাহলে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো মানব দেহে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে অনেক বেশি পাওয়া যায়। তৃতীয় শ্রেণীর লিভার একটা সুবিধা আছে, দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়। তৃতীয় শ্রেণীর লিভার থেকে কি পাওয়া যায়? দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভার থেকে। দ্রুত গতির সঞ্চালন কেমনে হয়? দেখো এই যে এরকম দ্রুত, দেখো সঞ্চালন করতেছে, অনেক দ্রুত হাত পাকাচ্ছি, সোজা করতেছি, তাহলে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভার থেকে, ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসগুলো এতক্ষণ আমরা পড়াইলাম, এক্সাম্পল সহ, মেশিনের এক্সাম্পল প্লাস হচ্ছে মানুষের এক্সাম্পল সহ সুন্দর করে পড়াইছি, এবং কোনটায় কি সুবিধা পাওয়া যায় সেটাও দেখায় দিছি। এবার আসো অস্থিভঙ্গ বা হাড় ভঙ্গ, এটা হচ্ছে লাস্ট টপিক। তাহলে অস্থিভঙ্গ আর হচ্ছে তোমার হাড় ভঙ্গ। আচ্ছা এখন আমার একটু বলো তো, হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশির ভূমিকা পরীক্ষায় সৃজনশীলের গতে বা ঘতে আসলে লিখতে পারবা না? হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির ভূমিকা, ওই যে বক্রীকরণ পেশি আর হচ্ছে তোমার কি প্রসারণ পেশি, দুইটাই লিখবা, এবং পেশিগুলা কোনটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে আর কোথায় যে শেষ হয়েছে সেটা লিখবা। লিখে তারপর বলবা যে এই জন্য এটা ভাঁজ হয়ে বা এটা সংকুচিত হয়ে টান দিয়ে হচ্ছে হাঁটুকে সোজা করে বা হাঁটুকে ভাঁজ করে ফেলে, এইভাবে বলবা। বলবা যে এইভাবে হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশি একসাথে কাজ করে হাঁটু সঞ্চালনে সাহায্য করতেছে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে সৃজনশীলের ঘ লিখতে পারবা। এখন আসো হচ্ছে অস্থিভঙ্গ বা হাড় ভাঙ্গা। আচ্ছা অস্থিভঙ্গ বুঝতেই পারতেছো, মানে অস্থি মানে হাড্ডি, মানে হাড্ডি ভেঙে যায়, ঠিক আছে? তাহলে অস্থিভঙ্গ বা হাড় ভাঙ্গা এটা বুঝবা কেমনে? প্রথম যেখান থেকে একটা টপিক তোমাদের পড়তে হবে যে একটা হাড় ভাঙছে, এটা তুমি বুঝবা কেমনে? সেটা হচ্ছে তুমি যেই জায়গাটায় আঘাত পাইছো দেখবা যে সেটাকে নড়ানোর চেষ্টা করলে অনেক বেশি ব্যথা পাবা, এবং দেখবা তুমি একেবারে নাড়াইতে পারতেছো না, এবং সেখানে একটু হালকা চাপ দিলে দেখবা তীব্র ব্যথা পাচ্ছ, এবং হাড্ডি ভেঙে যাওয়ার কারণে সেই অঙ্গের আকার পরিবর্তন হয় এবং আঘাতপ্রাপ্ত জায়গাটা হচ্ছে ফোলা ফোলা লাগে। তাহলে তোমার শরীরের কোন একটা জায়গার হাড্ডি ভাঙছে কিনা এটা বুঝার সবচেয়ে উপায় হচ্ছে যে জায়গাটা আঘাত পাইছো দেখবা নড়াচড়া করতে গেলে প্রচন্ড ব্যথা পাবা, তুমি নাড়াইতেই পারবা না। কেউ যদি একটু চাপ দেয় প্রচন্ড ব্যথা অনুভব হবে, দেখবা যে হাড্ডি ভাঙলে একটু জিনিসটা দেখতে অন্যরকম হয়ে গেছে, ঘুরে গেছে হাড্ডিটা, বা দেখতেই বোঝা যায় যে কিছু একটা হয়েছে। আবার লাস্টে দেখবা যে ওই জায়গাটা হচ্ছে ফুলে গেছে। তো সব মিলায় বুঝবা আর কি, ঠিক আছে? আচ্ছা তো যাই হোক, তাহলে এখন আসো হচ্ছে এরকম কয়েক ধরনের হচ্ছে তোমার অস্থিভঙ্গ আছে। তাহলে অনুপ্রস্থ অস্থিভঙ্গ, রৈখিক অস্থিভঙ্গ, তির্যক অস্থিভঙ্গ, ঠিক আছে? অনেক ভাবে হচ্ছে তোমার অস্থিভঙ্গ হচ্ছে তোমার পাওয়া যায়, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু দেখি, চলো। এখন এটা একটা হাড্ডি, যেই রেখা বরাবর, দেখো তুমি ছবি দেখেই ফিল করতে পারতেছো যে এই রেখা বরাবর কিন্তু একটা হাড্ডি ভাঙে। তাহলে যেই রেখা বরাবর হচ্ছে একটা হাড্ডি ভাঙে, সেই রেখার সাথে অস্থির যে প্রধান অক্ষটা, অস্থির প্রধান অক্ষটা সেই রেখার সাথে কত ডিগ্রি কোণে আছে তার উপর ভিত্তি করে হচ্ছে তোমার মানে অস্থিভঙ্গের বেশ কিছু নাম আছে, বুঝছো? তাহলে যেই রেখা বরাবর, দেখো আমি আবার দেখাই, ধরো তুমি দেখেই বুঝতে পারতেছো যে হাড্ডিটা এই রেখা বরাবর ভাঙছে, তাহলে যেই রেখা বরাবর অস্থিটা ভাঙছে সেই রেখাটা অস্থির যে প্রধান অক্ষ, এখানে অস্থিটার প্রধান অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে যেই রেখা বরাবর অস্থি ভাঙছে, যেই রেখা বরাবর হচ্ছে তোমার মানে অস্থিটা ভাঙছে, বুঝছো? সেই রেখার সাথে অস্থির প্রধান অক্ষটা যত ডিগ্রি কোণে আছে তাকেই তোমার বলা হয় হচ্ছে, মানে তার উপর ভিত্তি করে বেশ কিছু প্রকারভেদ আছে। এর মধ্যে একটা হচ্ছে অনুপ্রস্থ অস্থিভঙ্গ, এর মধ্যে একটা হচ্ছে অনুপ্রস্থ অস্থিভঙ্গ, একবার ইজি এগুলা। দেখো এই রেখা বরাবর হাড্ডি ভাঙছে আর হাড্ডির প্রধান অক্ষ হচ্ছে এটা ওয়াই অক্ষ,
এখানে হাড্ডির প্রধান অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, আর ভাঙছে হচ্ছে এই রেখা বরাবর। তাহলে এই রেখাটা ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে বা আড়াআড়ি আছে, এটাকে বলা হয় অনুপ্রস্থ অস্থিভঙ্গ। ঠিক আছে, এটাকে বলা হয় অনুপ্রস্থ অস্থিভঙ্গ। এবার আসা হচ্ছে রৈখিক অস্থিভঙ্গ। তাহলে এটাকে কি বলা হয়? রৈখিক অস্থিভঙ্গ। তাহলে রৈখিক অস্থিভঙ্গের ক্ষেত্রে যেটা হয় যে দেখো, এই ক্ষেত্রে দেখো অস্থির প্রধান অক্ষ যে অক্ষ বরাবর, দেখো হাড্ডিটা ভাঙছেও সেই অক্ষ বরাবর, তার মানে সমান্তরালে ভাঙছে, অর্থাৎ অস্থিটা যে অক্ষ বরাবর ভাঙছে হাড্ডিটাও সেই, মানে হাড্ডির রেখাটাও সেই অক্ষ বরাবরই পাওয়া গেছে। এই জন্য এটাকে বলা হয় রৈখিক অস্থিভঙ্গ বা লিনিয়ার ফ্র্যাকচার বলা হয়। বুঝছো? মানে প্রধান অক্ষ যেই বরাবর হাড্ডিটা ভাঙছেও সেই অক্ষ বরাবর, তাহলে এটাকে এই জন্য রৈখিক বা লিনিয়ার ফ্র্যাকচার বলা হয়। এবার আসো তির্যক অস্থিভঙ্গ। তির্যক মানে হচ্ছে প্রধান অক্ষের সাথে একটু বাঁকাভাবে ভাঙছে, প্রধান অক্ষ এটা হইলে সাথে বাঁকাভাবে, একটু তির্যকভাবে, যে বাঁকা। এবার একবার এক্স অক্ষ বরাবরও না, ওয়াই অক্ষ বরাবরও না, একটু বাঁকাই, যেইভাবে ভাঙছে এইভাবে ভাঙছে, এটাকে বলা হয় তির্যক বা অবলিক অস্থিভঙ্গ, অবলিক ফ্র্যাকচার। ঠিক আছে, এরপরে তোমার বলা হয় স্পাইরাল অস্থিভঙ্গ। স্পাইরাল অস্থিভঙ্গটা হচ্ছে অস্থি হচ্ছে স্ক্রু এর মতো ভাঙছে। একটা স্ক্রু কিরকম? স্ক্রু এরকম পেঁচানো না, একটা স্ক্রু যেমন এরকম পেঁচানো, এই ক্ষেত্রে হাড্ডিটা এরকম পেঁচানো ভাবে হচ্ছে ভাঙতে পারে রেখা বরাবর, এটাকে বলা হয় স্পাইরাল অস্থিভঙ্গ। একটাকে তোমার বলা হয় গ্রিন স্টিক অস্থিভঙ্গ। ঠিক আছে, গ্রিন স্টিক অস্থিভঙ্গ হচ্ছে তোমার, এটা একটু ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে অসম্পূর্ণ অস্থিভঙ্গ। অসম্পূর্ণ মানে এবার পুরোপুরি হাড্ডিটা ভাঙে নাই, জাস্ট হাড্ডিটা একটু ফাটল ধরছে, এই যে এই জায়গাটা একটু ফাটল ধরছে, বাট পুরো হাড্ডি বরাবর ভাঙে নাই। মানে হাড্ডি তো পুরো এইটুকু না, এইটুকু পুরাটাই তো হাড্ডি, এইটুকু পুরাটা বরাবর কিন্তু হাড্ডি ভাঙে নাই, বুঝছো? ঠিক আছে, যেটা হয়েছে দেখো, যে যেটা হয়েছে একটু খেয়াল করো, যে এইটুকু পুরাটা বরাবর কিন্তু হাড্ডি ভাঙে নাই। হাড্ডি ভাঙছে মনে করে যে এইটুকু বরাবর হচ্ছে হাড্ডি ভাঙছে, এইটুকু বরাবর হাড্ডি ভাঙছে আর কি, পুরাটা কিন্তু হচ্ছে ভাঙে নাই। তাহলে এটাকে বলা হয় গ্রিন স্টিক অস্থিভঙ্গ। এই গ্রিন স্টিক অস্থিভঙ্গ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, বুঝছো? মানে পুরাটা ভাঙে নাই, হ্যাঁ, এই একবারে মানে করো এই সাইড বরাবর ভাঙছে, এই সাইড বরাবর ভাঙছে, এটাকে বলা হয় গ্রিন স্টিক অস্থিভঙ্গ। আর কমিউনিউটেড অস্থিভঙ্গ। কমিউনিউটেড অস্থিভঙ্গ হচ্ছে অস্থিটা বেশ কয়েক টুকরায় ভাগ হয়ে গেছে। অস্থিটা কি হয়ে গেছে? বেশ কয়েক টুকরায় ভাগ হয়ে গেছে, কয়েক টুকরা 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 হয়ে গেছে, বেশ কয়েক টুকরায় ভাগ হয়ে গেছে, এটাকে বলা হয় কমিউনিউটেড অস্থিভঙ্গ। ঠিক আছে, তাহলে অনেক কিছুই কিন্তু তোমরা পারবা, তাহলে পারা উচিত না, তাহলে এই জিনিসগুলো হচ্ছে পারবা। ওকে, তাহলে পারলে তো আর কোনো টেনশন নাই। আচ্ছা, তাহলে এখন আসো এই গ্রিন স্টিক অস্থিভঙ্গ আছে, এখানে একটু বলে দেই, গ্রিন স্টিক অস্থিভঙ্গ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, এটা একটু ইম্পর্টেন্ট, এটা বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চাদের হাড্ডি একটু নরম থাকে, তো দেখা যায় বাচ্চারা পড়ে গেলে বা লাফালাফি করে অনেক, একটু পড়ে গেলে দেখা যায় ওদের হাড্ডির একটা জায়গায় ফাটল ধরে, বাট এটা অসম্পূর্ণ, পুরো হাড্ডি বরাবর কিন্তু ভাঙে নেই, জাস্ট এক পাশ হালকা ভেঙে গেছে, এটাকে বলা হয় অসম্পূর্ণ অস্থিভঙ্গ বা গ্রিন স্টিক অস্থিভঙ্গ, এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আর কমিউনিউটেড মানে হচ্ছে হাড্ডি অনেকগুলো টুকরা হয়ে গেছে, দেখো ভেঙে মাঝখানে অনেকগুলো ছোট ছোট টুকরা হয়ে গেছে, এটা কমিউনিউটেড অস্থিভঙ্গ। ওকে, ইংলিশগুলোও একটু জেনে রাখলাম। এখন হচ্ছে অস্থির ভাঙ্গার প্রকৃতি। অস্থির ভাঙ্গার প্রকৃতি এবং ত্বক ও পেশির সাথে, মানে অস্থি ভেঙে হাড্ডিটা বাইরে বের হয়ে আসছে কিনা তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে দুই ভাগে, এবং মেডিকেল সায়েন্সে আবার এটাকে তিন ভাগে ভাগ করা হয়, বুঝছো? তাহলে মেডিকেল সায়েন্সে হচ্ছে অস্থিভঙ্গকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কিন্তু আবার অস্থি ভেঙে ত্বকের বাইরে বের হয়ে আসতেছে কিনা তার উপর ভিত্তি করে আসলে তোমার দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আবার অস্থিভঙ্গ হচ্ছে তোমার তিন প্রকার। তো চিকিৎসা বিজ্ঞানের অস্থিভঙ্গটাই হচ্ছে আমরা একটু দেখি। তাহলে তিন প্রকার অস্থিভঙ্গ আছে চিকিৎসা বিজ্ঞানে, একটা হচ্ছে সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ, একটা হচ্ছে যৌগিক বা মুক্ত বা উন্মুক্ত অস্থিভঙ্গ, একটা হচ্ছে জটিল বা চাপা অস্থিভঙ্গ। তাহলে প্রথমটা হচ্ছে সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ, বুঝতেই পারতেছো, এটা একটু ছবি দেখলে বুঝতে পারবা। ছবি দেখো, দেখো বদ্ধ অস্থিভঙ্গে খেয়াল করে দেখো যে হাড্ডি ভাঙছে, কিন্তু হাড্ডি কিন্তু চামড়া বা ত্বক ভেদ করে বাইরে বের হয়ে আসে নাই, খেয়াল করছো? তাহলে বদ্ধ অস্থিভঙ্গে হচ্ছে হাড্ডি, মানে বদ্ধ বা সাধারণ অস্থিভঙ্গে হচ্ছে হাড্ডি ভাঙছে, বাট সেটা কখনো চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসে নাই, এই জন্য এটা হচ্ছে বদ্ধ বা সাধারণ অস্থিভঙ্গ। ঠিক আছে, তাহলে হাড় ভেঙে বাইরে বের হয় নাই, এই জন্য বদ্ধ, হাড়টা ভিতরে বদ্ধ অবস্থায় আছে।
তাহলে দেখছো ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না, এই সাধারণ অস্থিভঙ্গ 8 সপ্তাহের মধ্যে সেরে যায় এবং অনেক সময় হচ্ছে তোমার অস্থিটা মানে বেঁকে যায় আর কি, ঠিক আছে। তো এটা চিকিৎসাটা হচ্ছে যে হাড্ডি ভেঙে গেলে সেই হাড্ডিটাকে সঠিক জায়গায় রাখতে হবে, নড়াচড়া বন্ধ করতে হবে, তারপরে হচ্ছে তোমার রক্ত সঞ্চালনে বাধা হতে পারে এরকম জিনিসগুলো হচ্ছে পরিহার করতে হবে, ভাঙ্গা হাড্ডিকে যথাস্থানে বসানোর জন্য বাঁশের চটি বেঁধে দিতে হবে, ভাঙ্গা হাড্ডি যাতে ফুলে না যায় সেই জন্য হচ্ছে সেটাকে একটু দেহ থেকে উপরে রাখতে হবে, ঠিক আছে, মানসিকভাবে তাকে সুবিধা দিতে হবে। তাহলে বুঝছো, তাহলে সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ হলে কি করবা, ফার্স্টে তাকে মানসিকভাবে আশ্বাস দিবা কিছু হয় নাই, তাকে হচ্ছে আশেপাশে হচ্ছে একটু খোলা মানে একটু ঢোলা জামা কাপড় পরাবা, সেই জায়গাটায় জোর করে হাতটাকে সোজা করার কোনো চেষ্টা করার দরকার নাই, যেটা ভাঙবে ভাঙা হাড্ডিটাকে একটু সোজা মানে সোজা করে দেওয়ার চেষ্টা করা লাগবে। তারপরে হচ্ছে সেই জায়গাটা যাতে ফুলে না যায় এই জন্য বরফ দিবা, জায়গাটা হচ্ছে দেহের বাকি অংশের থেকে একটু উঁচু জায়গায় ঝুলায় রাখবা, আর সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লাস্টার করে ফেলতে হবে চিকিৎসককে দিয়ে, তাইলেই মোটামুটি হচ্ছে ঠিক হয়ে যায় এবং এই সাধারণ অস্থিভঙ্গ হচ্ছে 8 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। এবার আসো যৌগিক বা মুক্ত বা উন্মুক্ত অস্থিভঙ্গ। তাহলে যৌগিক বা মুক্ত বা উন্মুক্ত অস্থিভঙ্গ তো বুঝতেই পারতেছো, যেখানে ভাঙ্গা হাড্ডি মানে হাড্ডি ভেঙে বাইরে বের হয়ে আসে, সোজা কথা। তাহলে হাড্ডি ভেঙে চামড়া ভেদ করে সেই ভাঙ্গা হাড্ডির টুকরাগুলো বাইরে বের হয়ে আসে, এই জন্য যেহেতু এগুলো বাইরে বের হয়ে আসে এই জন্য এগুলোকে মুক্ত বা উন্মুক্ত বা যৌগিক হচ্ছে তোমার অস্থিভঙ্গি হচ্ছে তোমার বলে, ঠিক আছে। এখন এই যৌগিক হাড় ভাঙ্গাকে হচ্ছে তোমার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষতর চামড়া 1 সেন্টিমিটারের কম হচ্ছে ক্ষত হয়, একটা হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি ক্ষত হয়, আর আরেকটা হচ্ছে চামড়ার মারাত্মক ক্ষতি হয়, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে যৌগিক হাড় ভাঙ্গা বা উন্মুক্ত হাড় ভাঙ্গা, উন্মুক্ত কেন, কারণ হাড্ডি ভেঙে বাইরে বের হয়ে আসে, এই জন্য এটা হচ্ছে যৌগিক বা উন্মুক্ত। তাহলে ভাঙ্গা হাড়ের টুকরা চামড়া ভেদ করে বের হয়ে আসে, প্রচুর পরিমাণে রক্তপাত হয়, দ্রুত সংক্রমণ ঘটে। রক্তপাত হওয়া মানে কি, জায়গাটা হচ্ছে বের হয়ে আসছে, ফলে সেই জায়গাটা দিয়ে ইনফেকশন ঢুকে, ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে কিন্তু সংক্রমণ করতে পারে, ফলে দ্রুত সংক্রমণ হয়। আর এটা হচ্ছে 3 ধরনের, এর মধ্যে একটা হচ্ছে চামড়ায় হচ্ছে 1 সেন্টিমিটারের কম ক্ষত হতে পারে, মানে লেস দ্যান 1, মানে এখানে এই ক্ষেত্রে চামড়া কেটে বা চামড়া ভেদ করে হাড্ডি বাইরে বের হয়ে আসছে, বাট সেই চামড়ার ক্ষতস্থানের পরিমাণ হচ্ছে 1 সেন্টিমিটারের কম। 2 নম্বর পয়েন্ট ধরনটা হচ্ছে চামড়ায় ক্ষতস্থানের পরিমাণ হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি, আর 3 নম্বরটাই হচ্ছে আরো অনেক বেশি ক্ষতি হয়েছে, চামড়াও ছিঁড়ে গেছে, অনেক কিছু হয়েছে, হাড্ডি ভেঙে গেছে, মারাত্মক টেন্ডনের ক্ষতি হয়েছে, লিগামেন্টের ক্ষতি হয়ে গেছে, এটা হচ্ছে 3E। আর এখানে সংক্রমণের পরিমাণ বেশি, মনে রাখবো অলওয়েজ। মুক্ত বা উন্মুক্ত অস্থিভঙ্গে হচ্ছে তোমার সংক্রমণের পরিমাণ বেশি, কেন, কারণ চামড়া ভেদ করে যখন হাড্ডি বাইরে বের হয়ে আসে তখন বাইরে থেকে খুব সহজেই তখন ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিন্তু প্রবেশ করে সেই জায়গাটায় সংক্রমণ তৈরি করতে পারে, ইনফেকশন তৈরি করতে পারে, এই জন্য এখানে ইনফেকশনের চান্স অনেক বেশি। ইনফেকশনের বাংলা হচ্ছে সংক্রমণ, তাহলে সংক্রমণ বা ইনফেকশনের চান্স এই জন্য অনেক বেশি। আর একটা হচ্ছে জটিল বা চাপা অস্থিভঙ্গ, ঠিক আছে। তাহলে জটিল বা চাপা অস্থিভঙ্গ হচ্ছে হাড্ডিটা কয়েক টুকরা হয়ে যায়, দেখো এই যে হাড্ডি ভেঙে হচ্ছে তোমার কয়েক টুকরা হয়ে যায়, দেখো এই যে হাড্ডি ভেঙে হচ্ছে কয়েক টুকরা, দেখো কয়েকটা টুকরা হয়ে গেছে, হাড্ডি ভেঙে কয়েক টুকরা হয়ে যায় এবং লিগামেন্ট এবং টেন্ডনের মারাত্মক ক্ষতি হয়। আমরা জানি যে হাড্ডির জয়েন্টের মধ্যে হচ্ছে লিগামেন্টও থাকে আবার টেন্ডনও থাকে, তাই না, যে পেশির টেন্ডনগুলোও যুক্ত থাকে এই জায়গাটায়, আবার লিগামেন্ট তো আছে। তাহলে লিগামেন্ট এবং টেন্ডন এবং সাথে হচ্ছে হাড্ডি ভেঙে হচ্ছে কয়েক টুকরা হয়, এই ক্ষেত্রে হচ্ছে মানে বেশ ধরনের হচ্ছে তোমার ক্ষতি হয়, ঠিক আছে। তো এটা চিকিৎসাটা হচ্ছে একবার ইজি, এগুলো অনেক মারাত্মক চিকিৎসা, মানে এগুলো অনেক মারাত্মক জিনিস। এই ক্ষেত্রে রোগী যদি অজ্ঞান হয়ে গেলে তাকে পানি দিয়ে হচ্ছে তুমি অজ্ঞান থেকে তোলার চেষ্টা করবা, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিবা, কারণ এটা আসলে কিছু করার নাই, খুব মারাত্মক, ঠিক আছে। এখানে প্রাথমিক চিকিৎসা অত কিছু দেওয়ার নাই, বরফ দিবা, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার চেক করবা, আর হচ্ছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবা, ঠিক আছে। এখন আসো হচ্ছে অস্থির স্থানচ্যুতি। তাহলে অস্থির স্থানচ্যুতি বলতে বুঝো অনেক সময় হাড্ডি ভাঙে না, জাস্ট হাড্ডিটা হচ্ছে ডিসলোকেট হয়। ডিসলোকেট মানে হাড্ডিটা হচ্ছে তোমার ভাঙে না, বাট জয়েন্ট থেকে খুলে অন্য জায়গায় চলে আসে, এটাকে বলা হয় তোমার মনে করো অস্থির স্থানচ্যুতি। যেমন দেখো, তাহলে সাধারণত কাঁধ, নিতম্ব ও আঙ্গুলের হাড়ে হচ্ছে বেশি ঘটে। তাহলে প্রধানত হচ্ছে 4 ধরনের হচ্ছে তোমার অস্থিচ্যুতি ঘটে। একটা হচ্ছে জন্মগত সমস্যা, একটা হচ্ছে আঘাতজনিত চ্যুতি, রোগজনিত চ্যুতি, বাত ব্যাধিগ্রস্ত হচ্ছে চ্যুতি। এই ক্ষেত্রে যেটা হয় মানে একটা অস্থিসন্ধিতে
অস্থিসন্ধি মানে কি? জয়েন্ট। জয়েন্টে কি একটা হাড্ডি থাকে? একটা হাড্ডি মিলে কখনো জয়েন্ট তৈরি করে? কখনোই না। জয়েন্টে সবসময় একাধিক হাড্ডি থাকে। যেমন এই যে আমাদের কাঁধের জয়েন্ট, এখানে হচ্ছে হিউমেরাসের মস্তক আর এটা হচ্ছে স্ক্যাপুলা। দেখো, তাহলে দুইটা হাড্ডি মিলে কিন্তু নর্মালি একটা জয়েন্ট তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে স্থানচ্যুতি হয়, অর্থাৎ মানে জয়েন্টটা হচ্ছে জায়গা থেকে সরে যায়। তো জয়েন্টটা হচ্ছে তোমার জায়গা থেকে সরে যাওয়ার কারণে ডিসলোকেশন হয়, এটাকেই বলা হয় অস্থি স্থানচ্যুতি। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো হচ্ছে পারবা, এগুলো সবচেয়ে বেশি হয় হচ্ছে কাঁধে, হাঁটুতে আর হচ্ছে কোমরে বেশি হয়। খেলাধুলা করতে যে এই ধরনের সমস্যাগুলো হয়। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পারবা। আরেকটা প্রবলেম থাকে হচ্ছে মচকানো। আচ্ছা, এগুলোর চিকিৎসাটা কি? এক্স রে করে দেখতে হয়। যেমন এই যে এক্স রে করলেই বোঝা যায় যে হাড্ডিটা কি সরে আসছে নাকি সরে আসে নাই। এক্স রে করলে এই জিনিসগুলো হচ্ছে অনেক ভালো হচ্ছে বোঝা যায়। এবার আসা হচ্ছে মচকানো। মচকানো হচ্ছে বলতো অস্থি সন্ধিতে দুইটা অস্থিকে পরস্পরের সাথে যুক্ত করা হচ্ছে লিগামেন্ট। আমরা বলছিলাম গতকাল অলি, অতে অস্থি লতে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে দুইটা অস্থিকে যুক্ত করে। অনেক সময় হয় কি যে অস্থি সন্ধিতে আঘাতের কারণে লিগামেন্টের উপরে হচ্ছে অনেক চাপ সৃষ্টি করে বা লিগামেন্টের টান লাগে, অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায়। এই জিনিসটাকে আমরা মচকানো বলি। মানে আমরা তো পড়ছি যে দেখো অস্থি সন্ধি বা জয়েন্টে দুইটা হাড্ডিকে হচ্ছে পরস্পরের সাথে যুক্ত রাখে হচ্ছে তোমার কি? লিগামেন্ট। গতকাল বলছিলাম কিন্তু অলি, যে অলি দিয়ে মনে রাখবা, অতে অস্থি লতে লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কি করে? একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে হচ্ছে যুক্ত করে লিগামেন্ট। আচ্ছা, এখন যে প্রবলেমটা হয় যে ওই জয়েন্টে যদি কোনো কারণে ব্যথা পাও, জয়েন্টে ব্যথা পাওয়ার কারণে লিগামেন্টে টান পড়ে। লিগামেন্টে টান পড়লেই তো বুঝতে পারতেছো যে লিগামেন্টে টান পড়লে সেই জায়গাটা ব্যথা পাওয়া যায় বা অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায়। এই জিনিসটাকেই তোমার বলা হয় মচকানো। তার মানে অস্থিসন্ধিতে আঘাতের কারণে লিগামেন্টের যদি যে কোনো ধরনের টান পড়লে বা লিগামেন্ট ছিঁড়ে গেলে তাকে বলা হয় মচকানো। তো মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে হচ্ছে গোড়ালিতে, পায়ের গোড়ালিতে অনেক বেশি মচকায়। আর আরেকটা মারাত্মক মচকানো, এটা তোমরা দেখছো অনেক যারা ফুটবল খেলা দেখো তারা এই জিনিসটা বেশি দেখবা, এসিএল ইনজুরি। অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট নামক একটা লিগামেন্ট আছে হাঁটুর সামনের দিকে, যেখানে হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ধরনের হচ্ছে তোমার মচকানো ঘটে। ঠিক আছে, মচকানো। তাহলে বুঝছো, মচকানোর ঘটনা সবচেয়ে বেশি হয় হচ্ছে গোড়ালিতে। গোড়ালিতে হচ্ছে সবচেয়ে বেশি মচকায়। কিন্তু আরেক ধরনের মারাত্মক মচকানো হচ্ছে, এটা খেলোয়াড়দের ক্ষেত্রে দেখা যায়, অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট। দেখো এই যেটা হচ্ছে আমাদের হাঁটু, এটা হচ্ছে ফিমার আর নিচেরটা হচ্ছে টিবিয়া। তো দেখো ফিমার এবং টিবিয়া এই দুইটা অস্থিকে দেখো একটা লিগামেন্ট হচ্ছে যুক্ত করে রাখছে। সেই লিগামেন্টে একটু ক্রস চিহ্নের মতো, দেখো এই যে সামনে এরকম ক্রস চিহ্নের মতো, ক্রস লিগামেন্টের একটা এরকম, পিছনের দিকে আরেকটা হচ্ছে এরকম, তো একটা ক্রস চিহ্নের মতো। এই ক্রস চিহ্নকে ইংলিশে বলা হয় ক্রুশিয়েট। ক্রুশেট ওই যে ক্রুশের মতো, খ্রিস্টানদের যে ক্রুশ আছে না, ক্রুশ অনেকটা এরকম ক্রসের মতো না, ওই ক্রুশ আর কি, অনেকটা ক্রসের মতো আর কি অনেকটা, ওইখান থেকে নামটা আসছে ক্রুশিয়েট। ক্রুশিয়েট। আর এই লিগামেন্টটা সামনের দিকে থাকে, এই জন্য অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র শব্দের মানে হচ্ছে সামনে। একটু বুঝে বুঝে পড়ো, বুঝে পড়লে ভাই বায়োলজি সবচেয়ে সহজ সাবজেক্ট। অ্যান্টেরিয়র শব্দের মানে সামনে, আর এই লিগামেন্টটা দেখতে অনেকটা ক্রসের মতো, ক্রুশের মতো। তাহলে এই জন্য অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট। তাহলে এই লিগামেন্ট কি করে? কোন মানে এই লিগামেন্টটা হচ্ছে হাঁটুতে কি করে? ফিমারের সাথে টিবিয়াকে যুক্ত করে। এই যে দেখো অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট। তো অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্টে যদি কোনো কারণে ইনজুরি হয় সেটাকে বলা হয় এসিএল ইনজুরি। এতে অ্যান্টেরিয়র, সিতে ক্রুশেট, এলতে লিগামেন্ট, এসিএল ইনজুরি। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ইনজুরি। এরকম ইনজুরি হলে দেখা যায় যে প্লেয়াররা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে পারে। এমনকি প্লেয়ারের ক্যারিয়ারও নষ্ট হয়ে যেতে পারে। যেমন ব্রাজিলের একটা ফুটবলারের নাম ছিল কাকা, নাম শুনছো? সেই কাকা কিন্তু একটা অনেক ভালো লেভেলের একটা ফুটবলার ছিল, বাট সে ওই এসিএল ইনজুরির কারণে কাকার কিন্তু অনেক অকালেই তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। খুব মারাত্মক ইনজুরি এটা প্লেয়ারদের জন্য। যাই হোক, এবং এখানে ইনজুরি হইলে 6 মাস থেকে 1 বছরের জন্য একটা প্লেয়ার মাঠের বাইরে চলে যায়। বুঝতেছো? 6 মাস থেকে 1 বছরের জন্য কতদিন লাগে তাহলে ঠিক হইতে? এটা খুব মানে মারাত্মক, সবচেয়ে ক্ষতিকর মচকানো। আর যে কোনো মচকানোর প্রাথমিক লক্ষণ হচ্ছে ব্যথা। মচকে যাওয়া মানে তো এটা তোমরাই বুঝো ভাই, পা মচকে গেছে মানে কি ব্যথা পাবা? তাহলে যে কোনো মচকানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। এখন আসা হচ্ছে করণীয়। মচকানোর ক্ষেত্রে হচ্ছে তোমার করণীয় কি? 4টা জিনিস কাজ করতে হবে। 4টা জিনিসকে আমি সংক্ষেপে বলতে পারি হচ্ছে রাইস, মানে ছন্দটা হচ্ছে রাইস, এটা বইয়ে আছে। আরতে হচ্ছে রেস্ট, বিশ্রাম নিতে হবে। আইতে হচ্ছে আইস, বরফ দিতে হবে। সিতে হচ্ছে কম্প্রেশন বা ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। ইতে হচ্ছে এলিভেশন, এলিভেশন মানে উচ্চতায় রাখতে হবে, অর্থাৎ কোনো জায়গা মচকে গেছে
তাহলে সেই জায়গাটাকে রেস্ট দিতে হবে। পা মচকে গেছে, ওই পা দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না, রেস্ট নিতে হবে। কোনো ভর দেওয়া যাবে না ওই পায়ে, তাহলে রেস্ট নিতে হবে। সেকেন্ড কথাটা হচ্ছে মচকে গেলে সেই জায়গাটা ফুলে যাবে, ফোলা কমানোর জন্য বরফ দিতে হবে, আইতে আইস, সিতে কম্প্রেশন, যদি কোনো কারণে কেটে টেটে যায়, আঘাতের কারণে যদি কেটে টেটে যায়, সেই কেটে যাওয়া জায়গাটাকে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। আর ইতে হচ্ছে এলিভেশন। এলিভেশন হচ্ছে তুমি শুয়ে থাকবা আর তোমার শরীরের হচ্ছে বাকি জায়গার থেকে ওই মচকে যাওয়া জায়গাটা হচ্ছে উপরে থাকবে। এই জন্য দেখবা হাসপাতালে সবসময় কি খেয়াল করছো, হাত পা ভেঙে গেলে বা হাত পা মচকে গেলে ওখানে ব্যান্ডেজ লাগায় ডাক্তাররা কিন্তু ঝুলায় রাখে হাত পা। অনেক সময় আমাদের মনে হতে পারে যে কেন পা হুদায় ঝুলায় রাখছে উপরে, পা তো নিচেও রাখতে পারে না। কারণ এটা পরীক্ষায় মানে এটা গবেষণায় দেখা গেছে, বা এটা গবেষণা না, এটা প্র্যাকটিক্যালিও দেখা গেছে যে জায়গাটা মচকে যায় বা যে জায়গাটা ফুলে যায়, সেই ফোলা জায়গাটাকে তুমি যদি শরীরের অন্য জায়গা থেকে উপরে রাখো, সেই জায়গাটার ফোলা কমে যায়। এই জন্য দেখবা যে হাত পা ভেঙে গেলে বা মচকে গেলে সেই সমস্ত রোগীগুলারে হচ্ছে বিছানায় শুয়ে রাখে, বা দেখবা পাটাকে ঝুলায় রাখতেছে, মচকে যাওয়া পাটাকে শরীরের অন্য জায়গা থেকে হচ্ছে উপরে রাখে। এটাকে বলা হয় এলিভেশন। এলিভেশন মানে উপরে রাখা। ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছো না, এই যে দেখছো পা মচকে গেছে, দেখো পাটাকে ব্যান্ডেজ করে দেখো উপরে রেখে দিছে, উপরের দিকে। এলিভেশন, এলিভেশন মানে হচ্ছে উপরে রাখা। ওই যে নাম শুনছো না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে উড়াল সড়ক, উপর দিয়ে গেছে যে সড়কটা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেশন মানে উপরের দিকে উঠানো, মানে শরীরের অন্যান্য জায়গা থেকে সেই জায়গাটার উপরে রাখতে হয়। ওই যে মনে আছে 3 ইডিয়টস মুভি দেখছো না, 3 ইডিয়টস মুভিতে দেখো না যে রাজু রাস্তগির পা গুলার উপরে তুলে রাখে, ওই যে অ্যাক্সিডেন্টের পরে যে উপর থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পরে যখন ওরে হাসপাতালে রাখে উপরের দিকে ঝুলায় রাখেন ওর হাত পা গুলারে, ওই তো এলিভেশন। তাহলে এই 4টা কাজ করতে হবে। তাহলে রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন, এই 4টা কাজ করতে হয় মচকায় গেলে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পারবা। তাহলে হোপফুলি হচ্ছে আমাদের শেষ। তাহলে ছুটি, গরম গরম রুটি। তাহলে এই ক্লাসটা হচ্ছে শেষ। তাহলে ইনশাল্লাহ কেমন লাগছে ক্লাসটা হচ্ছে আমাদেরকে জানাও, তাহলে কিন্তু আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। তাহলে চলন অঙ্গ চালনা, তাহলে পরের শুক্রবার তোমরা কখন পরীক্ষা দিবে আমাকে বলো। তাহলে চলন অঙ্গ চালনার উপরে হচ্ছে আমরা পরের শুক্রবার ধরো কয়টায়, রাত 10টার দিকে এক্সাম রাখি পরের শুক্রবার। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে এক্সাম হবে, সুন্দর করে হচ্ছে প্রিপারেশন নিয়ে আইসো, ইনশাল্লাহ একটা ভালোই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হিউমেরাস খুলে নিচে নেমে আসছিল। হ্যাঁ, স্থানচ্যুতি হয়েছিল, টেনে আবার বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্থানচ্যুতি হলে এটাই করা হয়, যে নর্মালি যে কাঁধেই বেশি হয়, যে অনেক সময় স্থানচ্যুতি হইলে ওটাকে টেনে হচ্ছে আবার জায়গায় হচ্ছে বসিয়ে দেয়, এটাই আসলে চিকিৎসা আর কি, আর কিছু না। আচ্ছা, আর ওইটা করে, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাইলে পরের শুক্রবার রাত 10টায় হচ্ছে পরীক্ষা দিও। আই হোপ আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ ক্লাসের একটা চমৎকার রিভিউ দিও, যে ক্লাসগুলো হচ্ছে কেমন লাগছে, ফিল করতে পারছো কিনা ক্লাসগুলো, মেইনলি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আর এইটা ভালো মতো পড়ে রাখো। পরের ক্লাসে তাহলে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে শুরু করব। ঠিক আছে, পরের ক্লাসটা হচ্ছে আমরা হচ্ছে বৃহস্পতিবারে রাখবো, আপাতত টেনশন করার কারণে আমরা বেশি বেশি পড়ায় দিব, 2 ক্লাসে শেষ হয়ে যাবে, জাস্ট এই একটা মাস একটু। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে আমাদের মেডিকেল কোর্সটা শেষ হয়ে গেলে তারপর আমরা তোমাদের কিছু টানা ক্লাস নিয়ে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমরা তোমাদের শর্ট সিলেবাসটা শেষ করে দেবো। ঠিক আছে, সো আপাতত হচ্ছে আবার নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে, তো পড়ে রাখো। আর শুক্রবারে হচ্ছে তোমরা একটু পরীক্ষাটাও দিও এই চ্যাপ্টারের উপরে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।